সেই চেঞ্জ আনার ব্যাপারে মানে এমন বিভিন্ন ধরনের কাজ আমরা করেছি। মানে আমি যেমন ছাত্র রাজনীতি প্রথমে কিছুদিন করেছি, তারপর অন্য বিজ্ঞান আন্দোলনে এগুলোর সাথেও ছিলাম। দাদা তো যুক্তিবাদী আন্দোলনে অনেক বছর ধরে আছে, আমার থেকে অনেক সিনিয়র, 20-30 বছর রাজনীতি করছে। ও ইউএলএম বলে একটা নতুন রাজনীতি না, মানে সামাজিক কাজকর্ম। তো দাদা ও ইউএলএম বলে ওর সাথে আজকে আলাপ হলো, ও নিশ্চয়ই কিছু অ্যাক্টিভিজম করে। আর ইউএলএমটা বলে একটা নতুন কনসেপ্ট এসছে, যেটা ওর প্রেমজিৎ সোহি বলে একজন একজন দার্শনিক একটা বই লিখেছেন, তার উপর কেন্দ্র করে নানান কাজ হচ্ছে। তো আমার বক্তব্য হচ্ছে যে মানে মানুষ যে চাইছে, মানে মানুষের এখন এখন যে সিস্টেমটা চলছে সেটা এমনি ঠিক আছে, মানুষকে অনেক মানুষকে কিছু না কিছু ডেলিভারি রেজাল্ট দিচ্ছে, কিন্তু এটার একটা বড় আপডেট হওয়ার দরকার আছে। এবং আমাদের দেশের যে 147 কোটি লোক আছে, তার মধ্যে বটম 50-60% যাদের একটা বড় অংশ গ্রামে থাকে, যে কারণে আমি গ্রামগুলো ঘুরে দেখতে চাইছি, বুঝতে চাইছি, তাদের জীবনের মান আরও উন্নয়ন ঘটাতে হবে। এবং সেটাকে রাষ্ট্রের পলিসি হিসেবে নিয়ে মানে রাষ্ট্রের পলিসিগুলো হয়তো বা মানে অনেক শুভবুদ্ধি সম্পন্ন আইএএস অফিসার আছে, নেতাদের মধ্যেও ভালো লোক থাকতে পারে, কিন্তু যাই হোক যে কোনোভাবেই হোক ব্যাপারটা করে মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো যে জীবনযাপন করে নাগরিকরা, আর আমাদের দেশে মানে সম্পদ রয়েছে, মানব সম্পদ, শ্রেষ্ঠ সম্পদ সেটা এত বেশি, তারপর প্রাকৃতিক সম্পদ রয়েছে, সব কিছু রয়েছে। তো আমাদের দেশের মানুষের জীবনের মানটাও সেই রকম উন্নত হচ্ছে না কেন? বা স্বাধীনতার 70 বছর হয়ে গেছে, আমরা এখনো এই জায়গাগুলোতে পিছিয়ে আছি। তো এই জায়গাগুলোতে আমাদেরকে এগিয়ে গিয়ে এমন কিছু করতে হবে যার ফলে প্রত্যেকের একটা ভালো জীবন পায়। এবার রাজনীতি যারা করছেন বা সামাজিক কাজ যারা করছে, নানা ধরনের দর্শন নিয়ে কাজ করছে নানান লোকেরা। তো প্রথম কথা হচ্ছে তাদের তাদের মধ্যে আমি আমি বা ও যেটা খুব চেষ্টা করে নানান লোকের কাছে গিয়ে কথা বলে, যে প্রথমেই একটা মানে সবাইকে মানে সবার মধ্যে একটা একতা স্থাপন করতে হবে। মানে ভিন্ন মত আমাদের থাকবে, আহ, যার যেটা বিশ্বাস, বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন লোক করেছে, তাদের একটা মোটামুটি একটা সেই যে বিশ্বাসে বিশ্বাসী, সেইটা অনুযায়ী তাদের একটা চেতনা গড়ে উঠেছে। তো সে গড়ে উঠেছে, কিন্তু সেই মতটার সাথে আরেকটা মতের সুস্থ আদান প্রদান, কথাবার্তা বলা, মানে এখন যেটা চলছে একটা মানে যেটা মানে রাজনীতি যারা করছে তাদের মধ্যেও বা এমনি লোকের মধ্যেও মানে যেটা ও বলে, বা প্রেমজিৎ সোহিজোর সিনিয়র যেটা বলেছে, যে সম্পদ যেহেতু একটু লিমিটেড আছে, সেটা নিয়ে কাড়াকাড়িটাও একটু বেশি এখন। যেটা ও প্রথম এর আগে ওর সাথে যখন আলোচনা হয়েছে বলেছে যে সীমিত সংখ্যক কে, এবং আরেকটা কথাও বলে যে ব্যবস্থা যেটা আছে সেটা এখনো অসম্পূর্ণ আছে। মানে এই ইউএলএম এর দর্শনে যে দুটো পয়েন্ট আছে, মানে ব্যবস্থাটা তৈরি হচ্ছে আস্তে আস্তে, রোজই ইমপ্রুভ করছে, নতুন নতুন জিনিস আসছে, কম্পিউটার আসছে, মানুষের হাতে স্মার্টফোন আসছে, 5G কানেকশন আসছে। তো এইগুলো যে আসছে, কিন্তু এখনো ব্যবস্থাটা অসম্পূর্ণ, এবং এর নীতিটা এবং এর এর যে মানে অর্থনৈতিক ক্ষেত্রে সারপ্লাস ভ্যালু, তার সার্কুলেশনটা এমন হয়নি যে সব মানুষ একটা ভালো জীবন পাবে। এই ব্যাপারে আমাদেরকে পরিবর্তন আনতে হবে। এবং সেখানে গ্রামের কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ, কেননা বটম 60-80% লোক, 60% বা 50%-এর কাছাকাছি লোক গ্রামে আছে। তো তাদেরকে তাদেরকে উঠানোটা যে কোনোভাবে একটা যারা রাজনৈতিক কর্মী তাদের কাছে গুরুত্বপূর্ণ কাজ। এবার চাঁদপাড়ায় আমি এলাম, আমি একটু গ্রামটা ঘুরেও দেখতে চাই, সবার সাথে কথা বলতে চাই। তো আপনি যখন আছেন লোকালি, এখানকার সম্বন্ধে কিছু বলুন, তাহলে আমরা সবাই জানতে পারবো ব্যাপারটা, এখানে মানুষ কেমন আছে, কি করছে, কি কাজ, এবং কিভাবে আমরা তাদের জীবনের মূল উদ্দেশ্যটা আমি বললাম যে তাদের জীবনের মান উন্নয়ন ঘটানো, তো সেটা আমরা কিভাবে করতে পারি। আমরা আমরা কিভাবে করতে পারি, এটা খুব কঠিন বিষয়। মানে আপনার মতামত। না, আমি বলছি মানে এই যে আমি তুমি করেই বলছি, তোমার বয়স, আমি ছোট, আপনার তো তোমার নিশ্চয়ই বয়স, বড়। তোমার বয়সে এ ধরনের প্রশ্ন আসা স্বাভাবিক। সেন্সিটিভ মানুষ হলে এ ধরনের প্রশ্ন অনেকে আসে। সমাজটা কিভাবে ভালো হতে পারে আমি খারাপ দেখছি। শুধুমাত্র আমি আমার পরিবারটাকে যদি ভালো করতে, আমার পরিবার খারাপ, তাহলে আমার পরিবারটাকে আমি কিভাবে ভালো করতে পারি, এটা যদি এখান থেকে শুরু করা যায়, তাহলে তাহলে বিষয়টা একটু স্বাভাবিক জায়গা থেকে বোধহয় আমি
ভাবনাটা তৈরি করতে পারবো বলে মনে হয়। হুম, তার কারণ আমার মতো আরও অনেক পরিবার আছে। এইবার পরিবারটা মিলেই আমার মণ্ডলপাড়ার যে গ্রাম্য সমাজ, হুম। তাই না? এবার আমার এখানে যেটা দেখা যাচ্ছে, হ্যাঁ কুন্তল বলো। দাদা আমি বেরোচ্ছি, আপনার বাড়িটা অ্যাকচুয়ালি কোন জায়গাটা বলুন তো, আমি ভুলে গেছি। ওই ওই পেট্রোল পাম্পের কাছে এসে পূব দিকে একটা রাস্তা চলে গেল। পেট্রোল পাম্প মানে যেদিক থেকে আমি বললাম দিয়ে আসছি। বনগাঁ থেকে আসছো, তো বনগাঁ থেকে ওই চাঁদপাড়ার দিকে যেতে আম, যে ওদের গাড়ি ওই ওই দিক থেকে ঢুকে যেদিক থেকে বেরোয়, মানে পেট্রোল পেট্রোল আমার জায়গার নাম তো মণ্ডলপাড়া। ওই পেট্রোল পাম্পটা ডান দিকে পেট্রোল পাম্প। হ্যাঁ, ডান দিকে পেট্রোল পাম্প। আর পেট্রোল পাম্প বনগাঁ থেকে পেট্রোল পাম্পে ঢুকে যখন বেরোবে, পেট্রোল পাম্প থেকে বেরোতে ওখান দিয়ে একটা রাস্তা দেখবে পূব দিকে এসেছে, ওই রাস্তায় ঢুকে পড়বে। তুমি বাইকে নিয়ে আসছো? না না না, আমি সাইকেলে এসেছি। আচ্ছা, যাই হোক, ওই 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 রাস্তায় এলেই একটা বাড়ি পড়ে। আচ্ছা আচ্ছা, ঠিক শোনা গেছে। হ্যাঁ। হুম। এখন সেইটা আমাদের এখানে যেমন এই মুহূর্তে আমি বলছি, আমাদের এখানে আমরা যখন ছাত্র রাজনীতি করতাম তখন আমাদের এটাই স্লোগান ছিল যে নিজেকে বদলাও দুনিয়া বদলাও। হ্যাঁ, তো এই নিজেকে, পরিবারকে আগে বদলাতে হবে, তারপর না দুনিয়া এবার বদলাতে হ্যাঁ, হবে। খুব ভালো, খুব ভালো মানে এই পয়েন্টটা, নিজেকে বদলাও, পরিবার চারপাশ বদলাও, দুনিয়া বদলাও। নিজেকে বদলাও, দুনিয়া বদলে যাবে আর কি, এরকম একটা ব্যাপার। এখন মুশকিল হচ্ছে নিজে আমি কে, এটা দর্শনের প্রশ্ন। হুম, দর্শনের প্রশ্নটাকে সরিয়ে রেখে যদি আমি একটা সামাজিক প্রশ্ন নিয়ে আসি, আমি কে, এইটা যদি খুঁজি, মানে আমি এই বয়সে এসে বুঝতে পারি যে আমি একজন এমন মানুষ যে স্বাধীন নয়। আমি কারো না কারো অধীনে। তাহলে এই যে আমি কারো অধীনে, অর্থাৎ আমার কেউ প্রভু আছে, এই প্রভু কে? এখানেও প্রশ্ন আধ্যাত্মিকতার জায়গায় চলে যায়, বাদ দাও। এই সময় দাঁড়িয়ে আমি কাকে প্রভু মনে করছি? জটিল প্রশ্ন। এই প্রশ্নের উত্তর পাওয়া কিন্তু খুব মুশকিল। প্রভু হচ্ছে মানে কিছু লোককে আমার মানে কিছু লোক আমার থেকে মানে যারা আমি মন থেকে মানে লিডার বা আইকন বলে মনে করছি, তারা আমার প্রভু। আর কিছু লোকে আমার উপর আমি ডিপেন্ডেন্ট, তারাও আমার প্রভু। যে আমি যদি চাকরি করি বা পরিবারেরও কোনো সদস্য প্রভু। আর সবার উপরে হয়তো বা ঈশ্বর আছেন, আমি সে প্রভু। বললাম ঈশ্বরবাদ। ঈশ্বর। আমি এই আলোচনায় ঈশ্বরকে বাদ রাখবো। তাহলে যাদের উপর আমি ডিপেন্ডেন্ট এবং যারা আমায় সাস্টেন করছে, ব্যবস্থাটা যারা চালাচ্ছে, ব্যাস, তারাই হচ্ছে প্রভু। তাহলে হ্যাঁ, একদম ঠিক কথা। এবার এই প্রভুর সঙ্গে আমার সম্পর্কটা কি? হুম, এখানে প্রভু কিন্তু হয়ে গেল একটা, মানে সুপিরিয়রিটির কথা। না, আমি বলছি প্রভু কিন্তু একক নয়, প্রভু অনেক খণ্ড খণ্ডের একটা ইউনিট। হুম, আমি কিন্তু একক, হুম, ওই প্রত্যেকটা খণ্ডের সঙ্গে আমার সম্পর্ক। এবার আমি কিভাবে বদলাবো? আমাকে বদলাতে গেলেই আমার ওই প্রভুদের সঙ্গে আমার সংঘাতের জায়গা তৈরি হচ্ছে। অসুবিধে নেই, এটা দ্বন্দ্বের নিয়মই। ওরা আমি ওদের অধীন, ওরা আমার প্রভু। আমি যদি জানতে পারি যে ওরাও আমার উপরে নির্ভরশীল, আমি ছাড়া ওরা বাঁচবে না, ওদের অস্তিত্ব নেই, বাঁচবে না, এই কথাটা বাজে কথা, অস্তিত্ব নেই, এই জায়গাটাকে মিনিমাইজ করা। এই জায়গাটাকে কিভাবে মিনিমাইজ করতে হবে, আজ পর্যন্ত আমাদের এত মানে চিন্তাভাবনা হয়েছে, সব চিন্তাভাবনার মধ্যে তো আমরা যেতে পারিনি, অন্তত আমি পারিনি। তাতে মনে হয়েছে যে এইখানটায় পৌঁছতে পারিনি আমরা এখনো। মানে প্রভুকে বদলানোর পরিবর্তন। প্রভুকে বদলিয়ে নিজে বদলানো, বা নিজের বদলের সঙ্গে সঙ্গে প্রভুকে বদলানো।
কারণ আমিও কিন্তু প্রভু কারো, আমি আমার বাড়ির প্রভু, কিন্তু আমার এই বউ মেয়ে পরিবারের কর্তা, আমি কিন্তু প্রভু। কিন্তু এই সুপিরিয়রিটির এই প্রভু প্রসঙ্গে যেটা বলছিলাম, মানে এই প্রভুর যে কনসেপ্টটা, তার মধ্যে একটা হায়ারার্কি আছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, মানে কিছু লোক তো এগিয়ে থাকা যারা, তাদের সম্মান তো করতে হবে, বা তারা হয়তো ক্ষমতা বলে বলিয়ান বেশি, কিন্তু সাধারণ মানুষকে, মানে এই প্রভু ভৃত্যের সম্পর্ক না, প্রভু বললে তার অপোজিট ভৃত্যই মনে আসে। প্রভু ভৃত্য না, সব মানুষ সমান, এবং সব মানুষের কে আমরা ইকুয়ালি ট্রিট করব, সবার সম্মান দেব, সবাইকে সমান ভাববো। হ্যাঁ, মানে তার মধ্যে যারা এগিয়ে থাকা আইকন মডেল, সে যে কোনো বা বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত ব্যক্তিরা, সফল ব্যক্তিরা, তাদেরকে আইডল করব, তাদেরকে একটা বাড়তি সম্মান দেওয়া হবে, সেটা একটা জিনিস, সম্মান দেওয়াটা এক জিনিস, কিন্তু মানে স্ট্রাকচারালি সমাজটা এরকম হবে যে একটা হরাইজেন্টাল সোসাইটি বা বিভিন্ন অর্গানাইজেশনের মধ্যে, মানে পোস্টে, বয়সে, স্কিলে কেউ সিনিয়র হতে পারে, যার স্কিলটা বেশি। মানে একটা কোম্পানিতেও যদি কাজ করি, ম্যানেজারের স্কিলটা বেশি, তাকে সম্মান করব, কিন্তু সেটি মানে প্রভুভৃত্যর ব্যাপারটা হবে না। সেখানেও আমরা সমান, আপনি সিনিয়র, অফিসের সিনিয়র বা কলিগ হিসেবে সিনিয়র, বা আপনি এমবিএ করেছেন তাই আপনি স্কিল, মানে ওই ব্যক্তি এমবিএ করেছে তাই তার সে বেশি জানে ব্যাপারটা, সেই জন্য তাকে সিনিয়র বলছি। কিন্তু প্রভুভৃত্যর জায়গায় হতে হবে সবাইকে সমান। মানে এটা যেহেতু দীর্ঘদিন আমি বামপন্থী রাজনীতি করেছি, সেই পরিমণ্ডলটা আমার মধ্যে, পরিমণ্ডলে 10 বছর 15 বছর ছিলাম বলে, মানে সব মানুষকে একটা ইকুয়াল চোখে দেখা। এমনকি কেউ যদি দুর্বল হয়, হয়, পিছিয়ে থাকা হয়, তাকেও একটা সম্মান দিয়ে, তাকেও একটা রেসপেক্ট দিয়ে নিজের সমতুল্য ভাবা, এই কালচারটা খুব দরকার আমার মনে হয়। প্রভু বললেন বলে সেই না প্রসঙ্গে না, একদম ঠিক কথা। সম্মানের যে বিষয়টা আছে এখানে ওইভাবে দেখাটা ঠিক। হ্যাঁ, একদম। এখানে সম্মানের যে বিষয়টা আছে, যেটা আপনি বললেন, ওইভাবে দেখাটা ঠিক উচিত হবে না। মানে আমি বলতে চাইছি এরকম, যে সম্মানটা যেহেতু আজকের সোসাইটিতে সম্মানটাকে অন্যভাবে দেখা হয়, যে আমি তাকে মানে বেশি প্রায়োরিটি দিচ্ছি, বা তাকে অন্য নজরে দেখছি এরকম। আর যখন দেখবেন যে একটা পুরো সমাজের প্রত্যেকটা ব্যক্তি যখন ইকুয়াল জায়গায় আসছে, প্রত্যেকে প্রত্যেককে সম্মান করছে, মানে সেটা সম্মান নয়, বরঞ্চ সেটা প্রেমের দৃষ্টিতে আমি মনে করি যে সেটা প্রেম ঘটিত ব্যাপার আর কি। যে প্রত্যেককে আমি সেই সমতুল্য, মানে সমতুল্য দেখছি, প্রত্যেককে আমি সেই জায়গা দিচ্ছি, আলাদাভাবে কোনো রকম তাকে প্রায়োরিটি দিচ্ছি না। তো সেই জায়গাটা প্রেমের বিষয়টা আসবে এখানে। সম্মানের জায়গাটা আমার মনে হয় না যে ঠিক যুক্তিযুক্ত। এটাকে আপনি কিভাবে দেখেন, বা আপনারা যদি? সম্মানও দিতে হবে, প্রেমও দিতে হবে। না, সম্মানের, ভালোবাসা, সম্মান দুটো এক। না, আমরা এই যে আলোচনা এখনকার সোসাইটিতে যে সম্মানের যে ব্যাপারটা রয়েছে সেটার হিসেবে বলছি। না না, ঠিকই, মানে সম্মানের জায়গাটা আমি যদি সমমর্যাদায় সবাইকে দেখতে চাই, দেখতে পারি, তাহলে সম্মানটা সমান হয়ে যাবে। হ্যাঁ, সম্মানটা সমান হয়ে যাবে। কিন্তু আমাকে প্রথমে দেখতে হবে মর্যাদাটা। মানে আমরা একটা কথা বলি, আমরা বলতে আমরা যারা সোশ্যাল ফার্মাকোলজি নিয়ে কাজ করি, তারা রোগের জায়গা থেকে আমরা দেখি, আমার জ্বর হয়েছে, কি হয়েছে, কি রোগ হয়েছে আমি জানি না, কিন্তু বাইরের থেকে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, যার জন্যে আমার ভেতরে কোনো একটা ঘটনা ঘটেছে। জ্বর তার একটা বহিঃপ্রকাশ, জ্বর কোনো রোগ নয়। এবার কি হয়েছে, ভেতরে কি হয়েছে, ভাইরাল ইনফেকশন হয়েছে না ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে, না আমি ভয় পেয়েছি, কিছু একটা হয়েছে, কিন্তু তার বিরুদ্ধে প্রথম যে প্রতিরোধটা তৈরি করে সে কিন্তু আমার শরীর। আমার জ্বরের বিরুদ্ধেও, মানে জ্বর বলছি, আমার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে হোক আর যা, শরীরই কিন্তু কাজ করছে যে
তোমার ভেতরে এমন একটা শক্তি ঢুকেছে যা তোমার বেঁচে থাকাকে বিঘ্নিত করছে, আমি লড়াই করছি। যদি এইভাবে আমরা দেখি, তাহলে এই শক্তিটা কোথার থেকে আসছে? আমার ভেতরে যে লড়াইটা চলছে সেই শক্তিটা আসছে কিন্তু খাদ্য থেকে। এই খাদ্যটা যোগান দিয়েছে কে? একেবারে সাধারণ বাংলায় হচ্ছে কৃষক। সে যেই হোক, কৃষক। এবার তারপরেও আমরা আরও যেতে পারি। এই শক্তির উৎস কৃষক হয়ে গেল, শক্তিটাকে ট্রান্সফার করলো কে? কিচেন, তার মানে নারী। তাহলে এই দুটো ভাব যদি আমি নিয়ে আসি, তাহলে আমার রোগের বিরুদ্ধে লড়াইয়ের প্রধান সৈনিক হচ্ছে মানে সহযোদ্ধা, তিনি হচ্ছেন কৃষক। তাহলে কৃষককে আমি প্রথম আমার সহযোদ্ধার মর্যাদা যদি দিই, তাহলে আমাকে যখন ওষুধ দিচ্ছেন যে ডাক্তারবাবু, তিনি হয়ে গেলেন কিন্তু দ্বিতীয় সহযোদ্ধা রোগের ক্ষেত্রে। তাহলে কৃষক এবং চিকিৎসক এ দুজনের পরস্পরের মর্যাদা সমান, তাই হবে তো? একজন খাবারের যোগান দিচ্ছে, একজন স্বাস্থ্য চিকিৎসা দিচ্ছে, তাহলে দুজনের সমান। কিন্তু আমরা কি করছি আমাদের সমাজে? যেহেতু তুমি এই গ্রাম্য সমাজ নিয়ে কাজ করতে চাইছো, আমাদের সমাজে সব থেকে অবহেলিত হচ্ছে কৃষক। মানে কৃষক বলতে আমরা কিন্তু ওই যার অনেক জমি আছে সে নিজেকে কৃষক বলে পরিচয় দেয়, সে নয় কিন্তু। কৃষক হচ্ছে সে যে তার নিজের ঘাম ঝরিয়ে ফসল উৎপাদন করে, সে হচ্ছে কৃষক। সেই ফসল উৎপাদনে যে ঘাম ঝরায় কৃষি মজুর, সেও কৃষক। কিন্তু জমির মালিক কৃষক নন। মানে যে জমির মালিক ওই মানে শ্রমিক খাটিয়ে ফসল ফলান, তিনি কৃষক নন। তিনি একজন মানে কি বলবো ওকে, শিল্পপতি। কিন্তু তাকে ছাড়াও তো কৃষি ব্যবস্থা হবে না, তার একটা সিস্টেম তো আছে। না, এটা হচ্ছে এই সিস্টেমের মধ্যে আমরা হ্যাঁ। এই সিস্টেমের যে আছে সেটা, এই সিস্টেমে যেটা রয়েছে সেটার থেকে আমরা বলতে চাইছি কথাটা। আমরা এই সিস্টেমটাকে যদি পাল্টাতে পারি, তাহলে ওই যে ভূস্বামী, যে স্বামী আর কি, প্রভু, সে প্রভুর কনসেপশন আর থাকবে না। হ্যাঁ, কারণ এই আপনি একটু আগে বলছিলেন যে পরস্পর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, কারণ তার যে জমি জমা আছে তারও একটা সেট আপ আছে, ওই সেট আপে সেই সিস্টেমটা চলছে। এখন এই যদি সব কৃষককে দিয়ে দেওয়া হয় সবকিছু বন্টন করে, এটা আমরা একটা কাল্পনিক দৃষ্টিভঙ্গি দিচ্ছি, তাহলে তো সিস্টেম চলবে না। কারণ সেখানে ম্যানেজার লাগবে, সেখানে আরও অনেক যন্ত্রপাতি আসবে, টাকা পয়সার ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে, ফসল উঠবে, বিক্রি হবে, মানুষের কাছে কি করে পৌঁছাবে, সেখান থেকে আরও কি করে বস্তু তৈরি হবে, সেটা পুরো ব্যাপারটাও চলে আসে একই সঙ্গে। সেটা এই সিস্টেমের মধ্যে আছে, তো সেই সিস্টেমের মধ্যে আছে বলে আমরা এটা বলছি। কিন্তু আমরা যদি মনে করি এই সিস্টেমটা ঠিক না, মানে আমি কৃষককে মর্যাদা দিতে চাই, কৃষককে চিকিৎসকের মর্যাদা দেব রোগের নিরিখে, কারণ খাবার না থাকলে কোনো ওষুধে কাজ হবে না, পরিষ্কার কথা। সেই মর্যাদাটা আপনি কি দিতে চাইছেন? এবার সেইটাই ওই ও যেটা বললো যে সমমর্যাদার এবং সম্মান, এটা কিভাবে আমরা দিতে পারি, সেটাই তো আমরা যে কথাগুলো বলছি। আসলে আমরা একটা ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা, আজকে যেটা আছে ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা, আমি সবথেকে বেশি লাভ করব। স্যার, এখন যে সম্মানের যে ব্যাপারটা রয়েছে সেটা অনেকটা প্রেম থেকে আসছে না, মানে প্রেম থেকে আসছে না, এটা একটা কৃত্রিম জায়গা থেকে, কৃত্রিম একটা বিকৃতি মানসিকতা বা একটা বলুন বৈষম্যতার জায়গা থেকে এই সম্মান বিষয়টা একদম ইয়ে হয়েছে। হ্যাঁ, ওইসব এটা লাভ বেশি আমার লাভ কম, তো বৈষম্য আসবে একদম। এটা একটা ভাবনা, এর আমি যোগ করছি, এটা একটা ভাবনা। আর একটা ভাবনা হচ্ছে যে আমরা মিথজীবিত্বে বাস করছি, মানে ওকে কি বলে, সিম্বায়োসিস বোধ হয় নাকি, মানে মিশ্রণ। আমি আছি তোমাকে শোষণ করে,
তোমাকেও খানিকটা সুবিধা আমি দিই, স্বর্ণলতা নয়, প্যারাসাইটের মতো আর কি, প্যারাসাইটের মতো, মানে প্যারাসাইটও বাঁচছে, আমিও বাঁচি, এরকম। নাহলে সে আমার সে আমাকে, হ্যাঁ, অমিও যে পয়েন্টটা বলছে সেটা হচ্ছে যে প্রেম। এবার কারোর প্রতি প্রেম আসবে আসবে না সেটা কিভাবে তুমি দেখছো? ধরো দুজনের সমাজে দুজনের যে স্থান ভিন্ন ভিন্ন, এখন তুমি দুজনকে প্রেম করলে কি প্রেম হবে? সে কি তোমাকে প্রেম করবে? সে মাসে 5 লক্ষ টাকা আয় করে, তার যে সেট আছে, তার যে সুযোগ সুবিধা আছে, সম্মান আছে, তোমার কোনো আয় নেই, তুমি বেকার। তো এই দুজনের মধ্যে প্রেম কি করে থাকবে? এখানে তো প্রেম আমি জোর করে কি প্রেম আনাতে পারবো এখানে? অসম্ভব, এটা হবে না স্যার। কারণ এখানে প্রচুর বড় বৈষম্যতা রয়েছে, এবং যে জায়গাগুলো থেকে সে দেখছে যে না আমি মানে প্রেম তো সর্বপ্রথম নিজের থেকেই গঠিত হয়। প্রেম সর্বপ্রথম নিজের থেকেই গঠিত হবে, যে আমি নিজের জায়গায় আমি নিজেকে কতটা আমি নিজের মধ্যে মানে এক কথায় বলতে পারেন যে পূর্তি আমি কতটা করতে পেরেছি, নিজেকে কতটা নিজের স্বভাবে আমি কতটা আসতে পেরেছি, সেই জায়গা থেকে প্রেম আসবে। এইবার সামনের ব্যক্তি কতটা নিচ্ছে বা কতটা আছে সেটা গুরুত্বপূর্ণ নয়। তো যেই প্রসঙ্গে একটু করি, আমি সঞ্জয়বাবুর প্রসঙ্গে চলে যাবে, হ্যাঁ, মানবতার প্রসঙ্গে এখানেই চলে আসছে। বলছি, তোমার প্রেম সম্পর্কে ধারণার আমি একটা ছোট্ট উদাহরণ দিই, মানে আক্ষরিক অর্থে, মানে আবিধানিক অর্থে। প্রেম শব্দের অর্থ হচ্ছে প্রিয় যোগ ইমন। ইমন একটা সঙ্গীতের স্বর না সুর বা এরকম কিছু বলে বোধ হয়, রাগ। ওই আর কি, যাই হোক। তো প্রিয় যোগ ইমন থেকে প্রেম। এখন এটাকে যদি আমরা একটু মানে ব্যাসবাক্যর জায়গায় নিয়ে যাই আর কি, একটু প্রসারিত করি, তাহলে বিষয়টা হচ্ছে প্রিয়র সঙ্গে স্বর মিলন। তোমার সঙ্গে আমার প্রেম তখনই হবে যখন তোমার স্বরে আমার সুর মিশবে, এটা হচ্ছে প্রেম আক্ষরিক অর্থে। এবার প্রশ্ন হলো যে তোমার সঙ্গে আমার কি হলে, কি বিষয় হলে আমরা সহমত পোষণ করতে পারি, একটা ব্যাপার থাকবে তো। মানে এখানে কথাগুলোকে যদি আমরা একটু প্রসারিত করি তাহলে ব্যাপারটা এই জায়গাটা চলে যাবে। সেই জায়গাটা কি, যে তোমার ভাবনা আমার ভাবনা একই, তাহলে একই রকমের কথা বলতে পারবো। তোমার চিন্তা আমার চিন্তা একই, তুমি যা করতে চাইছো আমিও তাই তোমার সহযোগী হতে চাইছি, আমি যা করতে চাচ্ছি তুমি তাই সহযোগিতা করতে চাইছো। এইটাকে যদি আমরা বলি প্রেম, এটাই একটা প্রেমের ভাবনার থেকে তুমি ধরতে পারো। মানে তুমি প্রেম বলছিলে তো, আমি এটা ওখানে জাস্ট ছড়িয়ে দিলাম যদি মানে মনে থাকে। এবার দেখো সমস্যাটা কোথায় হবে, আমরা যে প্রেম শব্দ নিয়ে নাড়াচাড়া করি, আই লাভ ইউ অমুক তমুক, এর মধ্যে কি এই জিনিসটা আছে? খোঁজা না খোঁজার যদি কখনো প্রশ্ন হয় সেটা খোঁজা যাবে, সেটা তো ভিন্ন না বলছি, হ্যাঁ, ভিন্ন স্তরে চলে যাবে। কিন্তু এইটাতে একটা বিষয় আছে। কিরকম, এই প্রেমের আর একটা মানে প্রতিশব্দ প্রায় ভালোবাসা। ভালোবাসাটা কি, যদি এভাবে দেখি, ভালো আর ওদিকে বাসা যদি নেস্ট এই হিসাবেই দেখো, ঘর বাড়ি ইত্যাদি বাসা ধরো যদি, অথবা যদি এভাবে ধরো বসত অর্থে, বাসা বসত, বাস করি বসত, তাহলে দাঁড়াচ্ছে আমি তোমাকে ভালোবাসি। এই কথাটার অর্থ দাঁড়াচ্ছে তোমার সব ভালোত্বে, তোমার মধ্যে একটা ভালোত্ব আছে, সেই ভালোত্বে আমি বসত করি, এর অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। সঙ্গে সঙ্গেই এই ভাবনাটার একটা ক্রিয়ামুখী হয়ে গেল। ক্রিয়ামুখী কি, সেটা হচ্ছে তোমার ভালোত্বকে রক্ষা করার দায় আমার। একই সঙ্গে তোমার মধ্যে যদি কোনো খারাপত্ব থাকে
তাকে দূর করে দেওয়ার দায়িত্বও আমার। মানে কি, তোমার সঙ্গে ইন্টারাকশনে সেগুলো আছে। পরস্পরের সুখে দুঃখে পরস্পরের যেটা বলে। এই জায়গাটা আমাদের সোসাইটিতে কিভাবে নিয়ে আসা যায়? দেশপ্রেম। আমাদের দেশপ্রেম মানে আমার দেশের সব মানুষ, দেশের সব মানুষের ভালোত্বে আমার বসত, সেটা আমার দেশপ্রেম। সেটা কি হতে পারে? এবার দেশের মানুষ সব থেকে, উনি একটা যে কথাটা বলেন, সব মানুষ যদি সুখী হয় তাহলে দেশের ভালো। একদমই তাই। তাহলে সুখ হচ্ছে আমার কাছে সুখের সন্ধানই হবে অন্যের হয়ে, এবং অন্যের সুখ অনুসন্ধানে আমার নিজের অংশগ্রহণ। যে কারণে আমি ওই কথাটা বললাম, ওই কাঠবিড়ালির কথাটা বললাম। আমি যতটুকু পারি সেই অংশগ্রহণে যদি কাজ হয় তাহলে আমি দেশপ্রেমিক হলাম। এই যে ভাবনাগুলো, এই ভাবনাগুলো যদি আমরা এইভাবে করি তাহলে একটা জিনিস, কিন্তু সেটা কখন? দেখো, এই যে ভাবনাগুলো ভাবছি আমরা কিন্তু অর্থনিরপেক্ষভাবেই ভাবছি। কেন ভাবছি? আসলে আমরা এখানে যারাই আছি আমরা একটা অর্থনৈতিক স্বাভাবিক অবস্থার মধ্যে যতটুকু স্বাভাবিক হয় আছি, সেই জায়গা থেকে আমরা এটা ভাবতে পারছি। আমার যদি পেনশন না থাকতো, আমার যদি এখনো কাজ করে খেতে হতো, তাহলে সম্ভবত আমি এই ভাবনা ভাবতে পারতাম না। একদম তাই। তাই তো? তাহলে আমাদের এই ভাবনাগুলোর সঙ্গে অর্থনীতিকে দাঁড় করাতে হবে। আমি যাই ভাবি না কেন, অর্থনীতির বাইরে আমি ভাবতে পারবো না। এবং অর্থনীতিকে যখনই আমি ভাববো তখন রাজনীতির ছাড়া আমি ভাবতে পারবো না। রাজনীতি মানে কিন্তু দিতে হবে, করতে হবে, এই কথা বলছি না আমি। রাজনীতি মানে আমার অর্থনীতির উপরে দাঁড়িয়ে আমাকে এমন কোনো নীতি নিয়ে আমার কাজকর্ম করতে হবে যাতে আমার ভালোবাসার মানুষেরা ভালো থাকে। আমি আমার কথা বোঝাতে পারলাম কিনা আমি জানি না। এই বিষয়ে আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ। আমি বলতে চাই যে কি আছে, ঠিক আছে, আমি লাগিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেশপ্রেমের থেকে আরো উন্নত চিন্তাধারা হতে পারে মানবপ্রেম হতে পারে, বা বিশ্বপ্রেম না বললে আমরা মানবপ্রেম বলতে পারি। মানবপ্রেম বলতে পারি এই কারণ দেশপ্রেমের চেয়ে মানবপ্রেম বেশি গুরুত্বপূর্ণ। কারণ হতে পারে দেশপ্রেম হচ্ছে আপনি তাকে একটা খারাপ করতে, যখন আমরা ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ, না আমি একটু বলি, আমি একটু ক্লিয়ার করে নিই। পাকিস্তান যখন একটা ক্রিকেট ম্যাচ হবে তখন আমি খুব গলা ফাটালাম পাকিস্তানের বিরুদ্ধে ভারতের পক্ষে, কিন্তু ওটা কি আমার দেশপ্রেম মানে আমি ভারতের মানুষকে ভালোবাসতে হবে। তাহলে সেটা কি? তাহলে তো দেশপ্রেম থেকে আমি মানবপ্রেম বলাটাই সুবিধাজনক। কারণ আবার বিদেশ থেকে যখন কেউ অতিথি হিসেবে আসবে, আমরা সেই যদি অসহায় অবস্থায় আসে, যেমন একসময় দাঙ্গার সময় বাংলাদেশ থেকে এসেছিল, আসতে বাধ্য হয়েছিল, আমরা তাদের খেদাইনি, খেদিয়ে তাড়িয়ে দিই, আমরা তাদের আশ্রয় দিয়েছি। তাহলে দেশপ্রেম যদি হতো, শুধু দেশের দিকে তাকিয়ে যদি তাদেরকে করতাম, তাহলে তো ভাগ্যি দেওয়ার কথা, যে ভাই বেড়া টপকে এসছো, তুমি যাও, নয় গুলি খাও, নয় যাও এই দেশ থেকে। কিন্তু আমরা মানবপ্রেমে দৃষ্টিতে দেখেছি বলেই কিন্তু আমরা দেশপ্রেমের ঊর্ধ্বে উঠে মানবপ্রেমের জায়গায় গিয়ে পৌঁছে তাদেরকে ট্রিট করেছি, তাদেরকে থাকতে দিয়েছি, বাস করতে দিয়েছি। এবং আমিও একটা ওই পরিবারেরই লোক, আমার বাবাও ওই দাঙ্গা থেকে এসছেন, তারা খেয়ে আসা ভদ্র। মানুষ যদি তখন দেশপ্রেমে বদ্ধ হয়ে যেত, তাহলে কিন্তু আমি আর বেঁচে থাকতে পারতাম। এখন বিষয়টা আমরা কিন্তু ওইখানে যাইনি। না আমি জানি না আপনি যেটা বলেছেন খুব ভালো। মানে আমরা প্রেম শব্দটাকে নিয়ে, প্রেম শব্দটা অসংখ্য, বুঝেছি। আমার আরেকটু কথা বলার আছে। আমার এই যে মানবপ্রেমে আপনি আর একটা জিনিস বলেছিলেন, যে কিছু কিছু জিনিস লোককে দিতে হবে আর কিছু কিছু জিনিস লোকের থেকে নিতে হবে, বলছিলেন না, লোকের থেকে সরিয়ে দিতে হবে, এক্ষুনি বলছিলেন। মন্দটা আমি এই তো বলছি, ভালো জিনিস দিতে হবে, মন্দ সরিয়ে দিতে হবে। এই প্রসঙ্গে বলি না, ভালো জিনিস দেওয়ার কথা আমি বলিনি, তাকে যুক্ত করতে হবে। আমি বলেছি যার ভালো আছে ভালোটাকে রক্ষা করা, ভালোটাকে
আরো আরো ভালোটাকে রক্ষা করা এবং তার আরো- মন্দ আরো জিনিসকে আরো সরিয়ে আরো দেওয়া। তাকে বর্ধিত করা, হ্যাঁ, ভালোটাকে আরো বাড়ানো আর এবং মন্দটাকে সরিয়ে দেওয়া। দেওয়া। আমি এই প্রসঙ্গে বলি যে আমি একটা আইডিয়া নিয়ে কাজ করি, মানে কিছুদিন ধরে কাজকর্ম করছি, অনেকদিন ধরে পড়াশোনা করছি। ওটার বিষয়ে আমি কিছু খুবই সামান্য ব্যাপারে এগিয়েছি, বাকি বন্ধুদের সহযোগিতা চাইছি। সেটা হচ্ছে নবজাগরণ। 19 শতকে একবার নবজাগরণ হয়েছিল। আমি ভাবছি যে 21 শতকে নবজাগরণ কি করে ঘটানো যায়। আমাদের 19 শতকে নবজাগরণের সময় কিন্তু সোশ্যাল মিডিয়া ছিল না। বিভিন্ন সমাজ সংস্কারকরা অতি কঠিনভাবে কঠোর মানে বাধা নিষেধ উপেক্ষা করে নবজাগরণ ঘটিয়েছিলেন। যেমন কাদম্বিনী দেবী, যেমন বিদ্যাসাগর তো অবশ্যই, রবীন্দ্রনাথ বা ডিরোজিও, হ্যাঁ, যে আদার যারা মনীষী থাক না, অসুবিধা না না, দরজাটা বন্ধ করতে বলেছি। ও দরজাটা বন্ধ, হ্যাঁ। এখানে উপরে এই আসো বরঞ্চ। যারা তাহলে আমরা- মনীষী আছেন তারা যে নবজাগরণটা ঘটিয়েছিলেন, শুরু করেছিলেন রামমোহন রায় প্রতিকৃতি হিসেবে, পরে যে নবজাগরণটা ছড়িয়ে দিলেন, এরা খুব ট্রাভেল নিয়ে খুব এবং এই তো আমরা দেখেছি বিদ্যাসাগর যখন নবজাগরণের কাজ হিসেবে এই বিধবা বিবাহ, বাল্যবিবাহ নিরোধ এইগুলো কাজগুলো করলেন, এই তারপরে রামমোহন সতীদাহ প্রথা করেছিলেন, কি বাধা এসেছিল, সেই বাধাকে জয় করে উনি করেছিলেন। এখনও ওরকম বাধা আসবে, এখনও নবজাগরণ করতে গেলে হয়তো বাধা আসবে, কিন্তু এখন আমরা দুটোভাবে নবজাগরণের বিস্তৃতি মানে রূপরেখা তৈরি করতে পারি। একটা হচ্ছে অফলাইন, একটা হচ্ছে অনলাইন। অনলাইন মানে এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমরা যদি মানুষের মধ্যে কিছু তো ভালো গুণ রয়েছেই, হয়তো দেখা গেল যে 10টা মূল্যবোধের মধ্যে আমার মধ্যে হয়তো দেখা গেল 3টে মূল্যবোধ রয়েছে, আর 7টা মূল্যবোধ নেই। বরং 7টা মূল্যবোধ তো নেই, বরং আমি কিছু বাজে জিনিস আমার মধ্যে রয়েছে। যেমন আমি হয়তো কিছু কুসংস্কার রয়েছে, আমি ওঝা গুণিন এইগুলোকে বিশ্বাস করি, আমি হয়তো জ্যোতিষীকে বিশ্বাস করি, আমি হয়তো বাল্যবিবাহটাকে প্রশ্রয় দিই, আমি হয়তো পণ প্রথাটাকে প্রশ্রয় দিই। আমার নিজের বোনের বিয়ে হবে, হয়তো আমি হয়তো ভাবছি যে পণ নিয়ে কি, মানে নিজের ছেলের বিয়ে হবে, আমি হয়তো ভাবছি যে পণ নিয়ে কি করে বিয়ে দেবো। আমি হয়তো আমার ছোট বোনের বিয়ে হবে, আমি ভাবছি কি বকে তাড়াতাড়ি পার করে দেবো। এই যে বাজে জিনিসগুলো আমার মধ্যে রয়েছে, এইগুলো যদি কেউ দূর করে দিতে পারে, আমার পক্ষে আরও আমি এনরিচেড হই। এই ধরনের কনসেপ্ট যদি সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ব্যাপকভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, এবং অফলাইনেও মানুষ যদি এইগুলো নিয়ে চর্চা করার একটা সুযোগ পায়, একটা কিছু মেটেরিয়াল পায় যেটাকে নিয়ে মানুষ চর্চা করতে পারে, তাহলে হবে কি, মানুষ একদিকে এনরিচেড হচ্ছে, আর একদিকে তার বাজে জিনিসগুলো দূর হয়ে যাচ্ছে। বাজে জিনিসগুলো যখন দূর হচ্ছে, মানুষের মনটা তখন খালি হয়ে যাচ্ছে। ওই খালি জায়গাটা ভালো জিনিস এসে ভর্তি করছে। খালি না হলে কিন্তু ভর্তি করা যাবে না, কারণ সে তো একটা জিনিস তো বায়ুপূর্ণ রয়েছে, বাতাসটাকে মানে কিছুটাকে বের করে দিয়ে তাকে কিছুটা ভর্তি করে দেওয়া। এই করতে 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 মানুষ একটা স্তরে যখন বৌদ্ধিক উন্নতি হবে, তখন মানুষ নিজে থেকেই মানুষের সিস্টেমের পরিবর্তন ঘটানোর জন্য চেষ্টা করবে। মানুষ যে ভোট দেবে, ভোটের মধ্যেই তার প্রতিফলন থাকবে। এমন কাউকে ভোট দেবে না যে সমাজ বিরোধী, এমন কাউকে ভোট দেবে সে যারা সমাজের উপকার করে বা সমাজের ভালো দিকটা দেখে কাজ করতে এগিয়ে আসবে। বা তারাই এত ভালো মানুষ তৈরি হয়ে যাবে, তারা এত সমাজের জন্য ভাববে যে তারা সমাজের রাজনীতিতে প্রত্যক্ষ অংশগ্রহণ করবে। এখন যেটা দেখি যে অনেক মানে বুদ্ধি বিবেচনা আছে যার, এরকম মানুষও রাজনীতিতে অংশগ্রহণ করতে চায় না, একটা অনীহা। এই অনীহাটা দূর হবে যখন মানুষ বৌদ্ধিক দিক দিয়ে একটা জায়গায় গিয়ে পৌঁছবে। তখন মানুষ বুঝতে পারবে যে রাজনীতি তো মানুষকে মানুষ কোনটা পাবে কোনটা পাবে না এটা ঠিক করা মূলত রাজনীতি। আমি রাজনীতিটাকে সরিয়ে দিয়ে আমি আমার পরিবারের কি করে উন্নতি করব, আমার সমাজ জীবনে কি করে উন্নতি করব, আমি এই পাড়াটাকে কি করে ভালোভাবে সাজাবো। আমি যদি রাজনীতিটাকেই দূর করে রাখি, যে রাজনীতি আমি পছন্দ করি না, আমি পছন্দ করি সমাজনীতি, এইরকম বললে তো হবে না। রাজনীতিতে প্রত্যক্ষ অংশগ্রহণ করতে হবে। এই সকল ব্যাপার, ভালোটাকে বাড়ানো, মন্দটাকে দূর করা, এই নবজাগরণ
প্রত্যেকটা বিপ্লবের ক্ষেত্রে প্রত্যেকটা সমাজ ব্যবস্থা পরিবর্তনের সময় দেখা গেছে যে সেটা মধ্যযুগের অন্ধকার থেকে আলোয় ফিরে আসা হোক ইউরোপের ক্ষেত্রে বা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, সেইখানে দেখা গেছে যে একটা বৌদ্ধিক নবজাগরণের দরকার হয়ে পড়েছে, বা দেখা গেছে যে শ্রেণী সংগ্রামের দরকার হয়েছে। মার্ক্সীয় যে বিপ্লব, ওটা যেমন তার রূপরেখা তৈরি করার সময় বলেছিলেন উনি শ্রেণী সংগ্রামের মাধ্যমে ওই লক্ষ্যে পৌঁছানো। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে শ্রেণী সংগ্রাম দরকার হয়নি, হয়তো শ্রেণী সংগ্রাম কিছু দরকার হচ্ছে, রক্তক্ষয়ী শ্রেণী সংগ্রাম দরকার হয়নি, হয়তো দেখা গেল যে সাধারণ শ্রেণী সংগ্রাম এবং মানে অহিংস শ্রেণী সংগ্রাম এবং এই নবজাগরণ, সাংস্কৃতিক নবজাগরণ, এই দুটোকে অবলম্বন করে দেখা গেছে হয়তো ব্যবস্থার পরিবর্তন হয়েছে। সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদ এসছে, এরপর হয়তো দেখা যাবে পুঁজিবাদ থেকে সমাজতন্ত্র এসছে। এইরকম বিভিন্ন সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য নবজাগরণ একটা বিশেষ ভূমিকা পালন করতে পারে। ঠিক আছে, ভাবুন ভেবে আপনি কোন বিষয়গুলোকে নবজাগরণের হ্যাঁ, বিষয় নবজাগরণ হিসেবে আপনি নিয়ে আসবেন, কোন পয়েন্টগুলো, হ্যাঁ, সেগুলো অসুবিধা উনি নেই। এ প্রসঙ্গে বলি, আমার এটা বলা উচিত ছিল, আমি মিস করে গেছি। 19 শতকে নবজাগরণের উপাদানগুলো যেমন হয়েছিল যে সতীদাহ প্রথা নিবারণ। একটু ঠিক আছে, এগুলো বলতে হবে না, না, এগুলো তো আমরা এগুলো জানছি। না, আমি বলছি, এই সময় দাঁড়িয়ে নবজাগরণের উপাদান হতে পারে যে কুসংস্কার বিরোধী প্রচার হোক, নবজাগরণ বহুকাল থেকে আসছে কুসংস্কার বিরোধী, যেমন বাল্যবিবাহ রদ, পণপ্রথা পণপ্রথা রদ, বা সমাজ সচেতনতা, এগুলো স্বাস্থ্য সচেতনতা, যেটা আপনি বলছেন, যেটা আপনি নিয়ে কাজ করেন, আমি কি বলছি, স্বাস্থ্য সচেতনতা, গ্রামীণ ডাক্তারদের আরো উন্নত করা। হ্যাঁ, আপনি এটা নিয়ে পয়েন্ট করে আপনি করুন, কোনো অসুবিধা নেই তো। হুম, হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে নবজাগরণ, আপনি যে কথাগুলো এই 3-4টে কথা বলেছেন, সেগুলো তো বহুদিন থেকে আমরা ছোটবেলায় প্রবন্ধ লিখতাম, মানে স্কুলে প্রবন্ধ লিখতাম, পণপ্রথা, তারপরে কি বলে আর একটা কি বললেন, বাল্যবিবাহ তো যেমন একজন যদি থ্যালাসেমিয়া নিয়ে ভাবে, যে একজন থ্যালাসেমিয়া পেশেন্টকে দেখছে এত রোগগ্রস্ত যে তার জন্য খুব মায়া হচ্ছে, সে দুহাত জোরে ঈশ্বরকে প্রণাম করে বলছে যে ঠাকুর ওকে অন্তত বাঁচাও, ওকে একটা কিছু এমন কিছু ওর আপনি বিজ্ঞানের কৃপা করো যেটা ওর থ্যালাসেমিয়া দূর হয়ে যায়। আপনি প্রথম শুনুন, আমি আপনার মানুষের থ্যালাসেমিয়া যাতে না হয়, আপনার ভাবনাটা ভালো। এর থেকে আমি যদি তাকে বলতে পারি যে থ্যালাসেমিয়া দুইজন ক্যারিয়ারের মধ্যে বিয়ে না হলে থ্যালাসেমিয়াটা আটকানো যায়, এটা থ্যালাসেমিয়া রোগ প্রিভেন্ট করার তো দরকারই না, সে তো তাকে সেই আলোচনাগুলো তো, এগুলো তো নবজাগরণের বিষয় হয়ে আসছে না, এগুলো অলরেডি আমাদের চিন্তা ভাবনার মধ্যে, মানে যারা করছে এগুলো সবই নবজাগরণের বিষয়, এগুলো মাধ্যমে এগুলো শেয়ার করেই আমরা নবজাগরণ ঘটাতে পারি। নবজাগরণ, সেইটা নবজাগরণের বিষয়টা আমি সেজন্য বলতে চাচ্ছিলাম যে আমাদের দেশে 19 শতকের নবজাগরণের বিষয়টা কি ছিল সেটা সামনে রেখে আপনার এই সময় নবজাগরণের বিষয়টাকে ভাবনা। হ্যাঁ, 19 শতকে নবজাগরণের বিষয় যা ছিল তাই যে সবসময়, না আমি তা বলছি না, তা থাকবে কেন, বরং হ্যাঁ কিছু মিল থাকতে পারে, অনেক অমিল থাকবে। মিল অমিলের কোনো কথা বলছি না, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে 19 শতকে নবজাগরণের বিষয়টা কিসের থেকে, মানে কোন কার্যকারণে এলো, একদম আজকের এটা আমি নবজাগরণের কথা কেন ভাবছি, কোন কার্যকারণে ব্যাপারগুলো আসবে, এইটাই আমি বলতে চাই, অন্য কিছু বলছি না। আমি ওর সঙ্গে এই মিলবে এটা নয়, কোন কার্যকারণে। তাছাড়া আমরা প্রাচীন যুগের যে জ্ঞান বিচারী প্রবাহ, ওইগুলোর থেকেও আমরা কিছু উপাদান নিতে পারি, সব নিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইটা নিয়ে আমার একটা এইটা নিয়ে বলছি, মানে নবজাগরণ কি করে আসবে বা ওভারঅল আমার যে একটা বক্তব্য ছিল, মানে আমি একটা কনসেপ্ট একসময় ডেভেলপ করছি, এখনো করছি সেই কাজটা। সেটা হচ্ছে কমিউনিটি লিভিং, এমনি বলি আমি। তো সেটা হচ্ছে আমরা যে মানে প্রথমত মানুষ হচ্ছে একটা সমাজবদ্ধ জীব, উন্নত প্রাণী, বুদ্ধিমান প্রাণী, সেই জন্য সে প্রচুর জিনিস ক্রিয়েট করেছে, মানে প্রচুর, মানে মানুষ তো মানে আর পশু জগতে যেমন তার খালি খাদ্যের পিছন, খাদ্য এবং মৈথুন এবং বেঁচে থাকা, এই টুনির মধ্যে থাকে, মানুষ যেমন অজস্র কাজ করে, নানান হাজার পেশা। তো এই সবগুলো তৈরি করেছি বলেই আমরা একে অপরের সাথে কানেক্টেড, কেউ কিছু একটা তৈরি করে, আরেকজন আরেকটা জিনিস করে, অর্থের বিনিময়ে সেটা এক্সচেঞ্জ হয়, এইভাবে আমরা, মানে মানুষ এক কথায় খুব সামাজিক প্রাণী। এবার সেই সামাজিকতাটা মানে নিজেদের লোকালিটিতে এবং কাজের জায়গায় এবং যেখানে থাকে তার আশপাশে প্রধান 30-40টা
পরিবার নিয়ে যে পাড়া হয়, সেইখানে সেই জায়গাটাকে অর্গানাইজ করে তাদের মধ্যে বিভিন্ন ধরনের মানে অ্যাডভান্স চেতনা, যে এগিয়ে থাকা চিন্তাগুলো, যেটা ধরুন একজন মানে এখন মানে বিজ্ঞান তো এগোচ্ছে, এবার বিজ্ঞানের যে প্রচুর আবিষ্কার, প্রচুর তত্ত্ব আছে, সাধারণ মানুষ সেগুলো বেশি জানে না। তো নবজাগরণটা 18 শতকেও যখন হয়েছিল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচারটা হবে, কিন্তু মানে নবজাগরণটা ছিল অ্যাকচুয়ালি সবচেয়ে অ্যাডভান্স ভাবনা যেটা ছিল। মানে তখনকার দিনে ইউরোপের মানে কলোনাইজেশন ছিল, এবার ইউরোপের বইপত্র, ইংল্যান্ডে লন্ডন সে সময় ব্রিটিশরা যেহেতু পুরো অনেকটা জুড়ে ওদের কলোনি, এবং তার ক্রিম অংশটা হচ্ছে ইংল্যান্ডে থাকে, বা ইংল্যান্ড মানে অধিপতি ব্যাপারটা, সেই জন্যে সবচেয়ে উন্নত বইপত্র চেতনা ওখান থেকে ইউরোপের দিক থেকে আসতো, সেগুলো বাঙালিরা সব পেয়েছিল, কলকাতা রাজধানী ছিল বলে একটা সুবিধা ছিল, ক্যালকাটা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি কলেজ এগুলো গড়ে উঠেছিল। তো তা সেইখান দিয়ে মানে ওই অ্যাডভান্স চিন্তাটা সার্কুলেট করেছিল। তা এখনো আমাদের একটা টিম বানিয়ে সবচেয়ে অ্যাডভান্স চিন্তাটা মানে কেন্দ্রীভূত করে, মানে রেডি করে সেটা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রচার, এবং সেটা জনমুখী যেন হয়। যেমন একজন, আমি এমনি বলি মানে পাড়ার কাজের ক্ষেত্রে, মানে গুড প্যারেন্টিং কি জিনিস, ঠিক আছে, এটা যদি প্রত্যেক মা এবং বাবা শেখে। এখন তো মানে অনেক কিছু আছে, মানে সবার হাতে স্মার্টফোন, টিভি, স্মার্টফোন দিয়ে কত কি বাচ্চারা দেখে ফেলছে, আবার কত কি ভালো জিনিসও দেখতে পারে, উল্টোপাল্টাও দেখতে পারে। এইগুলো স্কুলে পড়াশোনারও তো চাপ, তো প্যারেন্টিং কি করে ভালো হয়, এটা একটা জিনিস। তারপর ধরুন সামাজিকভাবে সংস্কৃতির ক্ষেত্রে, মানে বলিউডে যে গান ফানগুলো হয়, এইগুলো সেগুলো যন্ত্রপাতির দিক দিয়ে খুবই হাইফাই, আর এন্টারটেনমেন্টের দিক দিয়েও হাইফাই, কিন্তু তার মধ্যে প্রচুর মানে প্যাট্রিয়ার্কাল লিরিক্স বলুন, আর ভুলভাল মানে বিকৃত যৌনতা বলুন, বা আরো ভুলভাল জিনিস, মানে এগুলো দেখাচ্ছে, কিন্তু সেগুলো টেকনোলজিক্যালি খুব হাইফাই, মানে খুব মানে মিক্সিং যেটা বলে একটা গানের যে অ্যারেঞ্জমেন্টটা, মিউজিক অ্যারেঞ্জমেন্টটা, ওই পার্টটা খুব ভালো, আর এন্টারটেনমেন্টটাও আছে। সেই জন্য এটা মানে এন্টারটেনমেন্ট তো আনতেই হবে বাজারের কারণে, বাজারের জিনিসটাকে খাওয়ানোর জন্য, কিন্তু ওই জায়গাটায় দুর্বল হয়ে আছে, মানে কোয়ালিটিটা হচ্ছে খুবই ইয়ে। সেইখানে উন্নত সাংস্কৃতিক ফ্রন্টে যারা কাজ করছে, তাদের সাথে একটা কোঅর্ডিনেশন বানিয়ে, দাদা যেমন নিজের মতো করে ছোট স্পেসে কতগুলো নাটক লিখেছেন, এবং অন্য আরো অনেকগুলো করছে, বই লিখেছেন, সেইগুলো করা, পাবলিশারদের মধ্যে একটা কোঅর্ডিনেশন বানিয়ে সবচেয়ে উন্নত দর্শনগুলো ভালো সহজ কথায়, মানে মানুষ এখন খুব ফাস্ট লাইফ, ঠিক আছে, সেই জন্যে মানে অবশ্যই একটা খুব বড় মোটা বই পড়া অবশ্যই ভালো, আর অনেক গভীরে যাওয়া যায়, কিন্তু ফাস্ট লাইফ বলে মানুষ একটু এখনকার দিনে যেমন ফাস্ট ফুড চায়, তেমনি শর্টের মধ্যে জিনিসটা ভালো করে, মানে সময় অনেক কিছু করতে হয় বলে সময়ের একটা ব্যাপার আছে, তো সেইগুলো আমরা বড় বড় বইগুলো ছোট ছোট বুকলেট আকারে তৈরি করে সেই অ্যাডভান্স চিন্তাগুলো মানুষের মধ্যে সার্কুলেট করা, এইগুলো এইভাবে করে, মানে মূল কথাটা হচ্ছে সবচেয়ে উন্নত যেটা নবজাগরণ করতে গেলে সবচেয়ে অ্যাডভান্স যে ফিলোসফিগুলো আছে এই মুহূর্তে পৃথিবীতে, তার অবশ্যই একটা মানে বাঙালিকরণ বললাম বা ভারতীয়করণ অবশ্যই করতে হবে, তবেই সেটা ভারতীয় জনগণের উপযোগী হবে, না হলে একটা এলিয়েন আইডিওলজি থেকে যাবে, করে সেইটা সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়ানো। এইটা করলে মানুষের, যেটা দাদা একটা টার্ম বলে যে চেতনায় বিপ্লব, সেই চেতনায় বিপ্লবটা সম্ভব হয়ে যাবে। যে এই চেতনা বিপ্লব কথাটা দাদার সাথে আলাপের পরেই আমি বেশি শিখেছি। তো সেই চেতনায় বিপ্লবটা হবে হচ্ছে কি সবচেয়ে উন্নত দর্শনটা মানুষকে মানে গিয়ে করতে পারি। আর এর সঙ্গে হ্যাঁ নিশ্চয়ই বলো। প্রশ্নটা হচ্ছে যে আমরা এই যে বলছি নবজাগরণের কথা বলছি, তাহলে নবজাগরণ করতে গেলে আমাকে বৌদ্ধিক বিকাশ, সেটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে আমি বৌদ্ধিক বিকাশটা কিভাবে করতে পারি, মানে আপনাদের যে বিভিন্ন মতামত হিসাবে আপনারা রাখতে পারেন যে বৌদ্ধিক বিকাশটা আমরা কিভাবে সমাজের মধ্যে ডেভেলপ করতে পারি। বিষয়ে একটা প্রবন্ধ লিখেছি আমি, মানে নিবন্ধ টাইপের লিখেছি, সেটা পাঠ করে শোনাতে পারি, নাহলে বলতে গেলে হয়তো সাধুবাদ ঠিকবে। সেটা শোনাবো। হ্যাঁ, আপনি যদি বলতে চাইছিলেন এই পয়েন্টটাতে আমরা আসবো। আমার ব্যাগটা কোথায়? ও বলছে ওই বৌদ্ধিক বিকাশটা কিভাবে ঘটাতে। না, আমরা কোনো একটা যখন সরঞ্জনবাবু ওই পয়েন্টটা নিয়ে যাচ্ছিলেন, যে আমরা এই যে উনি যেটা বলছিলেন যে তো 100 বছর থেকে চলছে এই বিষয়গুলো,
যবে থেকে সায়েন্স একটু ডেভেলপ করেছে, ধরতে পেরেছে, তখন থেকে তো চলে এসছে সমস্যাগুলো ঠিক কোথায়, তাই না? এই তো আরো 150 বছর আগে মার্কস বলে গেছে, অনেক বড় ব্যাখ্যা দিয়ে গেছে, এই বিষয় সবার কাছে পৌঁছে গেছে অলরেডি। এই তো বলে না যে মার্কসের যে ব্যবস্থা সব থেকে সাইন্টিফিক, মানুষ তো বলে, এটা মানুষ অ্যাকসেপ্টও করেছে। তো উনি বিজ্ঞানের দিক থেকেই ব্যবস্থাকে ডেভেলপ করেছেন ভেবে, যখন থেকে যন্ত্রপাতি এসছে, সায়েন্স ডেভেলপ হয়েছে, বা পাশ্চাত্যে যে নবজাগরণ এসেছে, আমরা যে সায়েন্স পড়ছি এখন, তো সেইটা আসার পর যে জোয়ারটা এসেছে, তখন তো মানুষ অলরেডি বুঝেই গেছে যে মূল সমস্যাটা কোথায়। এই নিয়ে বই পুস্তক বেরিয়েছে, উনি স্কুলে কাজ তো হয়, বলে দিয়েছে, উনি স্কুলে রচনা লিখেছে, আমরাও লিখেছি যে সমাপ্তির পথে এগোয়নি। আমরা ছোটবেলায় পড়েছি কুসংস্কার, আপনিও পড়েছেন, আমাদের আগের প্রজন্ম, আপনার আগের প্রজন্ম পড়েছে, একই রকম ভাবেই পড়েছে যে কোনটা ভুল, কোনটা কুসংস্কার, কোনটা কি। কিন্তু তবু আমরা পড়িনি কুসংস্কার, আমরা কিছু পড়িনি। কুসংস্কার পড়েননি? আমরা তো পড়েছি। আমরা পড়িনি, আমি তো আগে পরের দিকের বইগুলো পড়েছি। না, ওই সময় তো এসে গেছে ব্যাপারগুলো। পরের দিকে না, পরেরটা আমাদের সময় ছিল না। পরে দেখেছি ওই বই 3-তেও পড়ানো হয়েছে যে ধর্ম। কিন্তু উনি তো বললেন উনি রচনা লিখেছেন, কি বললেন না রচনা লিখেছেন, পড়ে না পরবর্তী পড়াশোনা করে। তো স্কুলে তো পড়েছি ছোটবেলায়, তো উনি বললেন ছোটবেলায় রচনা লিখেছেন এইসব নিয়ে, কোনটা রচনা লিখেছেন মানে বই পড়ে লিখেছেন, কোনটা কুসংস্কার, কোনটা কি। নবজাগরণ নিয়ে লিখেছেন। তো ওটা তাহলে এসছে কি করে না যে এই বিষয়ে রচনা লিখতে হবে, কুসংস্কার কোনটা? সেটা বই পড়ে আছে, বই পড়ে কি সব হয়? না, ও কামড়ায় না। বসো, ওইখানটা বসো। আসুন। একটু দেরি হয়ে গেল, প্রথম কথা বসুন। শরীরটা খুব একটা ভালো না, আর দ্বিতীয় কথা পেটের দায় বড় দায়। আচ্ছা, ঠিক আছে, আমার দুটো অর্ডার ডেলিভারি করা দরকার ছিল গোপালনগরে, সব দিকে মিটিয়ে না। পরশু দিনকে আগের দিন বাজারে হঠাৎ পড়ে গেছে। আমরা অলরেডি ফোনে রেকর্ডিংই রয়েছি আমরা। তো আপনি এই হচ্ছেন কুন্তল চক্রবর্তী, এনার বাড়ি বনগাঁতে। তো আমাদের ফোনেই আলাপ হয়েছে, কথা হয়েছে যে আমরা একসঙ্গে বসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো কুন্তল বাবু বলতে পারেন, আমরা কথা বলছিলাম এখন যে চেতনায় বিপ্লবের কথাটা এসেছে, যে আপনিও কুন্তলবাবু কাগজে, মানে খবরের কাগজে লেখালেখি করেন, সম্পাদকীয়তে নানা রকম সামাজিক সমস্যা তুলে ধরেন, আমাকেও পাঠান, আমিও পড়ি। তো আপনি সাংবাদিক? সাংবাদিক না, মানে নিজের তাগিদে লিখি। ওই তো ফ্রিল্যান্স। হ্যাঁ, ফ্রিল্যান্স। যুব সংঘের এডিটোরিয়াল পেজে লিখি, বর্তমানে জনমতে লিখি, আর আনন্দবাজারের যে ওদের যে চিঠিপত্র আসে ওটাতে লিখি। যে সামাজিক যে সমস্যা, এখন সত্যি কথা বলতে গিয়ে আমরা খুব সমস্যার মধ্যে দিয়ে চলছি, সমস্যা মুক্ত কিন্তু কেউ না। কিন্তু এটা কি আমরা চেয়েছিলাম? প্রথম কথা। দ্বিতীয় কথা, 47-এর দেশ ভাগ হলো, সেইখানে দাঁড়িয়ে আমার ঠাকুর দাদা বা তার বাবারা একটা স্বপ্ন দেখেছিলেন যে একটা সুখী সমৃদ্ধ ভারত। তারা যে স্বপ্নটা দেখছে সেই স্বপ্ন কিন্তু আমরাও দেখছি। মাঝখানে 75-76 বছর পার হয়ে গেল, তাহলে এটা হলো না কেন? তাহলে যারা পরিচালনা করেছে দেশ রাজ্য, তাহলে ব্যর্থতার দায় তাদেরকেই নিতে হবে। দায় তো দিল, সেই নিয়ে দায় দিয়েই তো শুধু সব হবে না। তারা করেনি কেন? প্রথম প্রশ্ন হচ্ছে তারা করেনি কেন। প্লাস এখন যারা রয়েছে তাদেরকে এগুলো নিয়ে ভাবতে হবে। কিন্তু ভাবছে কোথায়? আপনাকে আমি একটা কথা বলছি, শুনতে খারাপ লাগলো, এটা খুব বাস্তব। আমরা দেখলাম যে বিজেপি ক্ষমতায় এলো, একটা হিন্দুত্বের জোগাড় কি বলো, একটা জিগির তুলে বিজেপি ক্ষমতায় এলো। আজকে 10 বছর হয়ে গিয়ে 15 বছর সম্ভবত, 3টে টার্ম তো মোদি, 3টে টার্ম। তাহলে সমস্ত, আমি অন্য সম্প্রদায়, অন্য ধর্মীয় সম্প্রদায়ের কথা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে এই প্রায় 12 বছরের রাজত্বে সমস্ত হিন্দুর কি প্রকৃত উন্নয়ন হয়েছে? তাহলে যাদের কথা বলে সরকারে আসা হলো, যাদের ভোট নিয়ে সরকারে আসা হলো, তাদের জন্য কিছু করা হলো না। বলা হয়েছিল বছরে 2 কোটি যুবকের চাকরি, আমরা দেখছি একের পর এক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আর খুব সুন্দর একটা সিস্টেম হয়েছে কন্ট্রাকচুয়াল চাকরি, একটা এজেন্সিকে দিয়ে দেওয়া হলো, আমার কোনো দায়িত্ব নেই, এজেন্সি যা খুশি তাই করে যাচ্ছে। অত্যন্ত, আপনি জানেন কিনা আমি জানি না, আমি নিজে অসংগঠিত শ্রমিক ছিলাম এক সময় পেটের তাগিদে। অত্যন্ত স্বল্প মজুরিতে তাদেরকে খাটানো হয়, তাদের নিয়ম রক্ষার জন্য পিএফ দেওয়া হয়, নিয়ম রক্ষার জন্য গ্র্যাচুইটি দেওয়া হয়,
এবং এই যে প্রফিটের একটা বড় অংশ এক শ্রেণীর আধিকারিক এবং যারা রয়েছে কন্ট্রাক্টর যারা রয়েছে তারা লুটে উঠে খাচ্ছে। শ্রমিকরা কিছু বলতে গেলেই তাদের মধ্যে থেকে দু একজন নেতা যদি থাকে তাদেরকে পারচেস করার চেষ্টা হচ্ছে। যে কন্ট্রাক্টর চাকরি কন্ট্রাক্ট নিয়েছে তাকেই সেই অনেকটা লুটে ফুটে খাচ্ছে। সে নিচ্ছে এবং তার সঙ্গে এবং যার মাধ্যমে কন্ট্রাক্টটা পেয়েছে তাদের কিছু কিছু তারাও দিচ্ছে। ফলে ওই মূল যেটা ভাবা হয়েছিল যে লেবার শ্রেণী বা যারা প্রকৃতপক্ষে কাজ করছে অসংগঠিত ক্ষেত্রে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। দেখা যাচ্ছে 25,000 টাকা হয়তো সরকার থেকে স্যাংশন হচ্ছে, দেখা যাচ্ছে সে হয়তো 10,000 পাচ্ছে, বাকি 15টা এরকম ভাগ হয়ে যাচ্ছে, 15,000 টাকাটা। ফলে হচ্ছে কি তার ক্রয় ক্ষমতা সেই 10,000-এ গিয়ে সে পাচ্ছে, তার ক্রয় ক্ষমতা কম থাকছে। যেটা সে 25,000 থাকলে তার ক্রয় ক্ষমতা হয়তো দেখা গেল অনেক বাড়তো। ক্রয় ক্ষমতা বাড়লেই চাহিদার তৈরি হতো, চাহিদা হলেই শিল্পের সম্ভাবনা দেখা দিত, শিল্প হলেই কর্মসংস্থান হতো। আবার আমরা সেই জায়গাটা ফিরে আসতে চাইছি যে এই যে কন্ট্রাকচুয়াল চাকরিগুলোর মাধ্যমে এটা হচ্ছে এইগুলো অবলুপ্তি ঘটিয়ে যদি কন্ট্রাকচুয়াল চাকরির অবলুপ্তি ঘটিয়ে যদি অ্যাপ তৈরি করে দেয় সরকার, যে অ্যাপের মাধ্যমে বিভিন্ন যারা চাকরির দরকার তারা দরখাস্ত করলো, চাকরির কথা বললো এবং অ্যাপের মাধ্যমে তার যোগ্যতা যাচাই করে চাকরি দেওয়া হলো। তাহলে ডাইরেক্ট যখন হয়ে যাচ্ছে সে তখন কিন্তু 25,000-টাই পেয়ে যাচ্ছে, তার তখন ক্রয় ক্ষমতা অনেকটা বেরিয়ে যাচ্ছে, আজকে ক্রয় ক্ষমতা দ্বিগুণ হচ্ছে। তখন সে হয়তো গায়ে যখন বলছি কথা বলছে, এটা অন্যভাবে নেবেন না, টাকা পয়সা নিয়ে আমরা কি করি, ভাবি যে গায়ে আমরা গঙ্গা মাটি ঘষে নিই। আগে আমরা করতাম না, এক সময় গায়ে গঙ্গা মাটি ঘষে একটু জল টল দিয়ে ধুয়ে নিলাম, পয়সা করি নেই কি করবো। আমি যদি পয়সা করি হয় তখন হয়তো একটা ভালো সাবান, মোটামুটি একটা সাবান কিনবো, সাবান মাঝে মাঝে ঘষবো, সপ্তাহে 2 দিন সাবান দেবো। আমার পয়সা করি যদি হয় মাথায় একটু শ্যাম্পু দেবো। তাহলে এই যে সাবান শ্যাম্পু যদি আরো একটু পয়সা হয়তো টুথপেস্ট ইউজ করুক, তাহলে এই সাবান শ্যাম্পু টুথপেস্ট ইউজ করা আমার সুবিধার জন্য আমি হয়তো একটা ফ্রিজ কিনবো, আমি একটা ভালো সাংস্কৃতিক পরিবেশ বাড়িতে করার জন্য একটা হোম থিয়েটার কিনবো। তাহলে এইগুলো যে তৈরি কি চাহিদা হচ্ছে, এইগুলোর জন্য উৎপাদনের দরকার হচ্ছে, বাড়তি উৎপাদনের একটু বলছি উৎপাদনের দরকার হচ্ছে। উৎপাদন যখন বাড়ছে তখন উৎপাদন বাড়লেই কিন্তু আরো বড় আরো শিল্প মানে ইনস্টিটিউট তৈরি হচ্ছে, প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, ওইখানে লোকজন তাহলে কাজ পাচ্ছে বেশি, মানে সামগ্রিক একটা কাজের চাহিদা তৈরি হচ্ছে এবং সামগ্রিকভাবে দেশের অর্থনীতি কিন্তু লাভবান হচ্ছে। পরশুদিনকে আমি ভাবছিলাম, হট করে আমার বিনয় কৃষ্ণ চৌধুরীর কথা মনে পড়ে গেল। হ্যাঁ, বাম সরকারের একসময় মন্ত্রী ছিলেন, ভূমি সংস্কার মন্ত্রী সম্ভবত। আচ্ছা। তা উনি একটা কথা বলেছিলেন, গভর্নমেন্ট বাই দ্য পিপিল, ফর দ্য পিপিল, অফ দ্য পিপিল না। এখন সেই সময় দাঁড়িয়ে উনি বলেছিলেন বাই দ্য কন্ট্রাক্টর, ফর দ্য কন্ট্রাক্টর, অফ দ্য কন্ট্রাক্টর। আজকে কিন্তু দেখছি তার বাস্তবায়ন হয়ে গেছে। আর এই কন্ট্রাকচুয়াল পদ্ধতিতে যে রিক্রুটমেন্ট বা কন্ট্রাকচুয়াল পদ্ধতি, এটা কিন্তু বাম আমলের তৈরি পশ্চিমবাংলায়, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। তাহলে আজকে দেখুন, যারা শ্রমিকের কথা বলে সরকারে এলো, যারা কৃষকের কথা বলে সরকারে এলো, তারা শ্রমিক কৃষককে কিন্তু দেখলো না। হিন্দুত্বের কথা বলে যারা সরকারে এলো, তারা কিন্তু হিন্দুদের দেখছে না, হিন্দুদের প্রকৃত উন্নয়ন হচ্ছে না। আমি অন্য সম্প্রদায়কে ছেড়েই দিচ্ছি, আমার মূল এজেন্ডা হলো হিন্দুত্ব। হিন্দুত্বের থেকেও আমি তাহলে বিচ্যুত হলাম। তাহলে আমরা কোন জায়গায় বাস করছি, কোন জায়গায় রয়েছি আমরা? এই প্রসঙ্গে একটা কথা, ছোট্ট একটা কথা বলি। বাম আমলে কিন্তু তখন সোশ্যাল মিডিয়া ছিল না, এতটা সোশ্যাল মিডিয়া ছিলই না, বলতে না, ছিল না বলে তখন মানুষ এই লেবার শ্রেণী জোগাড় করার জন্য কারোর উপর নির্ভর করতে হতো। সে এই যে একটা প্রক্রিয়া যে কিছু আমার লোক দরকার, লোককে ডাকা, লোককে ইন্টারভিউ নেওয়া, এই কাজকর্ম করার জন্য বা যোগ্যতা যাচাই করা, তার যে বিজ্ঞাপন দেওয়া, এই কিছু লোকের জন্য একটা হয়তো বলছি আমি জানি না, হয়তো কন্ট্রাক্টর দরকার ছিল, কিন্তু সেইটা কিন্তু এখন একদমই দরকার নেই। কারণ এখন সোশ্যাল মিডিয়া এসে গেছে, এখন অ্যাপ তৈরি করা যায়, ইচ্ছা করলে অ্যাপ তৈরি করা যায়। সরকারি ইজি কয়েকটা অ্যাপ হয়েছেও, অ্যাপ তৈরি হয়েছে সরকারি উদ্যোগে। খবরের কাগজগুলো তো ছিল সেই সময়। আমরা যারা চাকরির ইন্টারভিউ দিতাম বা চাকরির জন্য যারা চেষ্টা করতাম, আমরা কর্মসংস্থান, কর্মক্ষেত্র, আনন্দবাজার, বর্তমান, এই সমস্ত কাগজে অ্যাড দেখতাম, অ্যাড দেখে আমরা অ্যাপ্লাই করতাম। হ্যাঁ, কিন্তু সেই জায়গাটা দাঁড়িয়ে কন্ট্রাক্টরকে নিয়ে আসা হলো। খবরের কাগজ ছিল, ওইগুলো অতগুলো কি করে তাকে শর্টিং করা, এইসব একটা ব্যাপার। কিন্তু এটাকে অ্যাপ কিন্তু মুহূর্তের মধ্যে শর্টিং করে দিত। অবশ্যই। আচ্ছা, আমি একটা কথা বলি, মানে কিছু মনে করবেন না।
আসলে আমরা যে অবস্থার মধ্যে আছি সেটা আমরা মোটামুটি সবাই জানি, আর জানি বলেই আমরা একটা নতুন ভাবনা ভাবতে চাইছি। আমরা এটার আলোচনা সমালোচনা আপাতত না, স্থগিত রাখার কথা বলছি না, আমি বলছি যে এগুলো আমরা রাখি, এগুলো আমরা করেছি বলেই আমরা একটা নতুন ভাবনা ভাবতে চাইছি। পুরো সমস্যার ব্যাপারে জানি হ্যাঁ, এইটা করছি। যেমন আপনি বললেন নবজাগরণের কথা, ও একটা নতুন মডেলের কথা, এই ভাবনাগুলোকে আমরা ভাবতে পারি। এবং এই ভাবনাগুলো নিয়ে যখন কথা হচ্ছে তখন যেমন সংস্কৃতির কথা, আপনি যে কথাটা বললেন, এই কথাগুলোর ভেতর থেকে কতগুলো কথা উঠে আসতে পারে। যেমন সংস্কৃতির যে ব্যাপারটা, সংস্কৃতি কিন্তু এমন একটা বিষয়, আমরা সংস্কৃতি বলতে যেটা বুঝি এই গান টান হেন তেন এসব, এটা কিন্তু সংস্কৃতি নয়, এটা শিল্প। সংস্কৃতি হচ্ছে যে আমার বাড়িতে যা এখন হচ্ছে, আমরা এসেছি এখানে এসে আপনি বুঝতে পারছেন যে আপনার বাড়ির সংস্কৃতির সঙ্গে আমার বাড়ির সংস্কৃতির একটু উঁচু নিচু ব্যাপার আছে। হ্যাঁ, এইটাই হচ্ছে, অর্থাৎ প্রত্যহ দিন যাপন আমাদের, মানে সকাল থেকে ঘুমের থেকে ওঠার থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত, ঘুম পড়ার আগে পর্যন্ত যে আমরা যা করি সবই সংস্কৃতির অংশ, সবই সংস্কৃতি। এবার এই সংস্কৃতিটা কে চালনা করে? অর্থনীতি। একেবারে অর্থনীতি দ্বারা শাসিত ঘটনা প্রবাহকে সংস্কৃতি বলে, যদি এইভাবে ভাবা যায়। না, আমি বেসের কথা বলছি না, না, আমি মার্ক্সীয় ফিলোসফির জায়গাটা আমি সরিয়ে রাখছি। কারণ এটা এমন হয়েছে যে কথা বলতে গেলে মার্ক্স শুনতে ইচ্ছে করছে না, ওটা দরকার নেই। আসলে মার্ক্সের কথাই বলবো আমি, তার বাইরে অর্থনীতি নিয়ে ভাবার এখনো নতুন কোনো অর্থনীতির ভাবনার সুযোগ আমাদের এখনো হয়নি। এটা ঠিক, কারণ আমি নিজেই বুঝতে পারছি যে আমি এখান থেকে যখন রুটি কিনতে গেলাম তখন রুটির দোকানে আমার আরও 45 মিনিট দাঁড়াতে হতো, কারণ 3টে খরিদ্দার রয়েছে, একাই বেলছে। হ্যাঁ, আমাকে বসে থাকতে হবে 12টা রুটির জন্যে, আরও তাহলে আমি ধরে নিলাম 45 মিনিট লাগবে। আমি তখন ওই দোকানে গেলাম ওই করার জন্যে। এই যে ব্যাপারটা সংস্কৃতি, কিন্তু ওই 3টে খরিদ্দার বাদ দিয়ে আমাকে দেবে না, ওটা দোকানের এথিক্সের মধ্যে পড়ে যাচ্ছে। এবার এই ভাবনাগুলোকে আমরা যদি একটু মানে ঠিকভাবে ভাবতে পারি, হ্যাঁ, তাহলে আমার কি করতে হবে, আমরা কি করতে পারি। যেমন ও যেটা বলল, ও এইমাত্র এলো, কিন্তু একটা খুব সুন্দর ইয়েতে চলে এলো। অর্থাৎ আমরা পরম্পরায় আছি, বামফ্রন্টের পরম্পরায় আমার পশ্চিমবঙ্গে অন্তত সেই পরম্পরাটা রয়েছে, এটা আমরা বুঝতে পারছি। কেন? আসলে ও আবার বিজেপির কথাও বলল, সেই হিন্দুদের কিছু হচ্ছে, কারোর কিছু হচ্ছে না, কেন হচ্ছে না? এটা আপনাদের প্রশ্ন হতে পারে। কারণ এটা হচ্ছে না এ কারণেই, কারণ এই রাজনীতিটা কর্পোরেট দুনিয়ার মানুষেরা পরিচালিত করছে রাজনীতিটা কিন্তু কর্পোরেটের রাজনীতি, ওরা কিভাবে চালাবে সেটা, আর এই রাজনীতিটা হচ্ছে জনগণকে কিভাবে বোকা বানাবে সেইটা। হ্যাঁ, এবার আমরা যদি মানুষকে এমন শিক্ষিত করে, মানে ইচ্ছা থাকতে পারে, আমাদের ইচ্ছা যদি প্রকাশ করি যে মানুষকে বৌদ্ধিক, না, আপনি ঠিকই বলেছেন, কিন্তু ওরাই তো আমাদের শিক্ষা দিচ্ছে না, ওরা শিক্ষা দিচ্ছে তো, আমরা পাল্টা হিসেবে আমাদের সেই ক্ষমতা নেই। আমরা শিক্ষা দেবো কেমন ভাবে? আমরা শিক্ষা দিতে পারি এইভাবে যে মানুষের থেকে শিক্ষা গ্রহণ করে সেটাকে ঝাড়াই বাছাই করে আবার মানুষের মধ্যেই। না, এটা তো এই যে সেই জনগণের কাছে যাও, জনগণের কাছ থেকে নাও, মাওবাদের একটা খুব সুন্দর কথা। হ্যাঁ, কিন্তু এই কথা নিয়ে আমি পারবো না এখন। এই কথাটা তো আমি বলে দিই, বারবার এই পয়েন্টটাতে আসছে। নবজাগরণের যে ধারায় আমরা চলছি, যে এটা কমপ্লিটলি ব্যর্থ, যেটা সন্দীপবাবু বলার চেষ্টা করেছেন, যে এই যে প্রচার ধারাটা ব্যর্থ, এটা ব্যর্থটা কোথায় হচ্ছে? এবার কমিউনিস্ট সরকার পশ্চিমবঙ্গে এসেছে, বললেন এখনো ধারা রয়েছে, মানে এখনো উনি কমিউনিস্ট সিস্টেমের অর্থনীতিটাকে এখনো বেটার মনে করছেন, এখনো নতুন কিছু পাননি এখনো উনি, তার থেকে বেটার। আমি ওই পয়েন্টটাতে আসছি, আপনি ওইভাবে নেবেন না। আমি
আমি দেখছি যে জাগরণ হওয়ার পরেও তো তারা ক্ষমতায় এসেছে, লোককে তো জাগিয়েছে নাকি, মানুষ দীক্ষিত তো করেছে, তারপরে সেই সরকারটা ফেলিয়ার কেন? এই পয়েন্টটাকে আমরা বাদ দেবো কেন এই পয়েন্টটাকে? এই পয়েন্টটাই আসল তাহলে point। কোথায় পয়েন্টটা এটা? আপনি যেটা বললেন যে দিল্লিতে সরকার এসেছে, তাই না? সেই মানুষটা তো সৎ, যিনি সিএম ছিলেন সেও সৎ, যিনি পিএম তিনিও সৎ, ব্যক্তিগতভাবে আমরা প্রত্যেকেই সৎ, কেউ অসৎ নই। তাহলে আমরা করতে পারছি না কেন? এই যে করতে পারছি না কেন, এই পয়েন্টটা যদি আমরা মিস করি, তাহলে আপনার সমস্ত আদর্শ এগুলো কোনো কাজে লাগবে না। আপনি ক্ষমতায় আসার পরে যে আপনি সমাধান করতে পারছেন না, যেই জাগরণ, যেই চেতনা দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন, তারপর তো আপনি সলিউশন করতে পারছেন না। তাহলে এখানে কি ব্যক্তির দোষ, না অন্য কোথায় কি সমস্যা আছে? যেটা উনি রাজনৈতিক চিন্তার দোষ, মানুষের রাজনৈতিক চিন্তাটা ঠিকভাবে মানুষ করতে পারে। তাহলে যারা এই যে মানুষ, এই যে বিজেপিকে আনার আগে কি মানুষ ভেবেছিল যে রাজনৈতিক দ্বন্দ্ব মানে ধর্মের দ্বন্দ্ব নয়? তাহলে সে ভেবেছিল রাজনৈতিক ধর্ম মানে ধর্মেরও দ্বন্দ্ব। না, তাহলে হিন্দু মুসলিম দ্বন্দ্ব অবতীর্ণ হয়ে গেল। বলছি তাহলে আমি তো এটাই বলছি, যারা কমিউনিস্ট সরকারে এসেছিল 35 বছর ধরে ছিল, তারা কি কমিউনিস্ট ব্যবস্থাটাকে বোঝেনি? এটা বলতে চাইছেন তাদের জাগরণ হয়নি? তারাও তো আমি এটা বলছি এটা কেন হয়েছিল, মানে এটা হচ্ছিল, মানে এটা বলছি ডিটেলসে, সঠিক বলছি, মানে একটা যে কোনো তত্ত্বকে বা ইয়েকে, মানে যখন আমরা স্টাডি সার্কেলে আলোচনা করছি, তখন অনেক কিছু র্যাডিক্যাল কথা বলা যায় বা অনেক কিছু পরিকল্পনা করা যায়, কিন্তু যখন সেটা বাস্তবে আসে তখন তার মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়। এর কমিউনিস্ট পার্টি যেটা করেছে, মানে প্রথমে মানে ক্ষমতায় আসার আগে একরকম খুব মিলিট্যান্ট একটা ব্যাপার ছিল। এবার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে, এবং যেহেতু এটা আঞ্চলিক রাজ্যে শুধু ক্ষমতায় এসছে, কেন্দ্রে তখন কংগ্রেসের সরকার, তো সেই জন্য সরকার চালানোর যে বরাবরের যে মেথোডোলজি, সেটাই প্র্যাকটিস করেছে। এবার আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। এবার সেই চেঞ্জের মধ্যে একটা লম্বা সময় পেয়েছিল 10-15 বছর, মানে এই 91-এর লিবারালাইজেশনের আগের পার্টটাও যদি ধরি, 10 বছর একটা বড় সময় পেয়েছিল। সেই সময় ট্রু কমিউনিস্ট একদম নেচারের যে চেঞ্জ, সেই চেঞ্জগুলো বেশি আনতে পারেনি। যেমন আমি একটা কথা খুব বলি, যে এই যে বিস্তীর্ণ গ্রাম, মানে কত 30,000 সামথিং গ্রাম পঞ্চায়েত পশ্চিমবঙ্গে, কিছুটা করেছিল, ল্যান্ড রিফর্ম অপারেশন বর্গা এগুলো করেছিল, কিন্তু এই সব জমিকে কোঅপারেটিভ বানানোর যে উদ্যোগ, মানে কোঅপারেটিভও কিছু হয়েছে, সেটা ওই এগিয়ে থাকা কিছু কমরেডরা তাদের এলাকায় নিজেদের মতো করে করেছে, কিন্তু করতে পারেনি। এবার এই যে এটা করতে পারেনি, এর দুটো দিক আছে। একটা হচ্ছে সরকার যখন আপনাকে চালাবেন, তখন প্রচুর বাধ্যবাধকতা, সবাইকে নিয়ে চলা, নিয়ম কানুন, কেন্দ্র সরকারের আইন, কেন্দ্র টাকা পাঠাচ্ছে সেই ইকুয়েশন, এবং তার চেয়ে বড় হচ্ছে একটা ব্যাপক মাস, মানে 9 কোটি মানুষের কে নিয়ে চলা, এবং মাথায় এটাও রয়েছে যে 2-3 বছরের মধ্যে একটা ভোট, মানে 5 বছরের মধ্যে আরেকটা ভোট, তো আমাকে ক্ষমতায় আবার আসতে হবে, সেই জন্য পপুলিস্ট কাজ করা। এইগুলো করতে গিয়ে একদম বামপন্থী পিওরিস্ট কাজ যেগুলো, সেগুলো করতে পারিনি, এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, যেটা আমি এখন অনেক বছর চর্চা করে বুঝতে পারি, যে মানে বামপন্থার থিওরির মধ্যেও কিছু গলতি আছে। যেমন ওটাকে মানে সারপ্লাস ভ্যালুর যে আন্ডারস্ট্যান্ডিং, বা প্রচণ্ডভাবে যে পুঁজির বিরোধিতা করা, মানে বামপন্থীদের যে এমনি কথাবার্তা, সেখানে তারা সবসময় মানে পুঁজিপতিকে একটা খুব বড় শত্রু বা কারখানা বিরোধিতা করে। এবার এটা যখন আপনি বলছেন, প্রোডাকশন তো কেউ না কেউ করবে, এবং সেটা তৈরি হয়ে মার্কেটে আসবে, তাহলে এক হতে পারে আপনি রাষ্ট্রীয় উদ্যোগগুলো প্রচণ্ড ভালোভাবে চালাবেন, তাহলে একটা জিনিস, মানে একটা বিস্কুট ধরুন খেলাম যে আমরা, তাহলে সেটা সরকার বানাবে, সরকারি কোম্পানি, এবং বিস্কুট কোম্পানির যা লাভ হবে সরকার পাবে। সেটাকে খুব ভালোভাবে চালাতে হবে, কিন্তু আর ভালোভাবে চালানোটা না পারলে, আপনি যদি সব প্রাইভেটাইজ করে দেন, তাহলে কর্পোরেটরাই চালাবে। তো এই জায়গায়, এবং সেইখানে এই যে সারপ্লাস ভ্যালুর যে আন্ডারস্ট্যান্ডিং বামপন্থীদের একটা, সেখানে সারপ্লাস ভ্যালু কমাতে হবে, সস্তায় দিতে হবে, ফ্রিতে দিতে হবে, এই নীতিগুলো যে, মানে এইগুলো আবার বাধ্যবাধকতা আছে। ধরুন একটা গরিব মানুষ, ধরুন পশ্চিমবঙ্গে 20 লাখ খুব গরিব মানুষ আছে, তাকে সেই সময় মানে সে কিনে খেতে পাচ্ছে না, খাওয়ার একটা বেসিক জিনিস, সেই কারণে গণবন্টন ব্যবস্থা চালাতে হবে, নয়তো ওই লোকটা খাবে কি, সেজন্য করতে হবে। কিন্তু অ্যাকচুয়ালি ফ্রিতে দেওয়া মানে তার যে মানব সম্পদ, আমাদের দেশের মানব সম্পদ, মানে তার কিছু একটা তৈরি করার বা সার্ভিসটাকে ক্যারি করার একটা সুযোগ আছে, এবং সে একজন কনজিউমারও, তিনটেই। মানে তাকে কিছু, মানে মানব সম্পদকে সঠিকভাবে কাজে লাগাতে গেলে তাকে দিয়ে একটা কাজ করাতে হবে, এবং তাকে সেই কাজের বিনিময়ে সবকিছু দিতে হবে। তো এই জায়গাগুলোর যে মানে হয়নি, এই জায়গাগুলোর কারণে বামফ্রন্টের একটা বড় ফেলিয়ার হয়েছে। যে বামপন্থার যে অরিজিনাল ফর্মটা, মানে আমি যে কারণে নিজে আমার কথা একটুখানি বলছি,
মানে আমি যখন রাজনীতি করতে আসি 10, 12, 13 সালে, তখন সিপিএম হেরে গেছে সব জায়গায়, দিদি খুব পপুলার, এবং সিপিএম কে লোকে একটু গালিয়ে দিচ্ছে, বলছে যে 34 বছর এরকম ভুল হয়েছে। তো সেই সময় আমায় যারা রাজনীতি প্রথম নিয়ে আসে, তারা আমায় এই সংশোধনবাদটা খুব ভালো করে বুঝিয়েছিল যে এটা কিন্তু অ্যাকচুয়াল কমিউনিজম থেকে সরে যাচ্ছে। আর পরে আমি 10 বছর রাজনীতি করে এটাও বুঝতে পারি ওই সরে আসাটার মধ্যেও মানে দুনিয়ার অর্থনীতি যেভাবে চেঞ্জ হচ্ছে, দর্শন যেভাবে চেঞ্জ হচ্ছে, মার্ক্সবাদটার মধ্যেও ফল্ট ঢুকে গেছে, পুরনো হয়ে গেছে। তো ফাইনাল কথা এটাই যে মানে যে বামপন্থী হন, বিজেপি হন, কংগ্রেস হন, মানে সবচেয়ে মানে যেটাতে মানে প্রথমত অ্যাপ্রোচটা খুব প্রো পিপুল রাখতে হবে, যে মানুষের সেবা করতে এসেছি, মানে বাংলার 9 কোটি মানুষকে এবং 100 কোটি মানুষকে, দেশের 147 কোটি মানুষকে কি করে ভালো জীবন দেওয়া যায়। আর ওই বামপন্থীদের ক্ষেত্রে যেটা যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, দুটো দিক আছে। একটা হচ্ছে সরকার চালানোর বাধ্যবাধকতায় এবং বাস্তব পরিস্থিতির কারণে জনগণকে নিয়ে চলায়, মানে র্যাডিক্যাল বামপন্থার কোনো ইমপ্লিমেন্টেশন বেঙ্গলে অতটা বেশি হয়নি। কিছু এগিয়ে থাকা কমরেডরা বিজ্ঞান আন্দোলন করে প্রচুর মানুষকে সচেতন করেছে, কিছু এগিয়ে থাকা এটা পার্টির মধ্যে ছিল, কিছু এগিয়ে থাকা কমরেড কোঅপারেটিভ কিছু জায়গায় বানিয়েছে। একটা ইস্পাত কোঅপারেটিভ বলে সেইলের, যে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া দুর্গাপুরে, তারা একটা হাসপাতালও তৈরি করেছে। যেরকম আবার র্যাডিক্যাল বামপন্থীরা পূর্ণব্রত গুণরা যেরকম নিয়েতে করেছে, ছত্তিশগড়ে দিল্লি রাজারা করেছে, শ্রমিক আন্দোলন থেকে টাকা তুলে একটা শ্রমিকদের হাসপাতাল, এরকম অনেকে অনেক কিছু এগিয়ে থাকা করেছে। কিন্তু টোটাল যে বাংলার 30,000 গ্রাম, সেখানে কোঅপারেটিভ হয়নি, তবে জমির একটা রিবন্টন হয়েছিল। তো এইটা একটা কারণ। আর মূল যে বামপন্থা হয়েছে তার থিওরির মধ্যেও কিছু ভুল আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে মানে বামপন্থীরা পুঁজির প্রচণ্ড বিরোধিতা করছে, লেখায় পত্রে মিটিংয়ে ইয়েতে, যে ব্যবসা খারাপ বলছে। এটা করতে গিয়ে বাংলার অর্থনীতিটা দুর্বল হয়ে যাচ্ছে। তুমি যে ব্যবসা খারাপ বলছো, তাহলে তোমার বিকল্প একটা কোঅপারেটিভ বামপন্থী টার্মসে চালিয়ে দেখাতে হবে। সেটা যদি না করো, জিনিসটা মানে টুথপেস্টটা তো বাজারে আসবে, হয় সেটা একটা রাষ্ট্রীয় কোম্পানি বানাবে বা আরো উন্নত একটা কোঅপারেটিভ বানাবে, আর নয়তো সেটা প্রাইভেট কোম্পানি বানাবে। তাহলে এই জায়গাটা ধরতে হবে, এবং ওই অল্টারনেটিভটা বানাতে পারেনি, তাহলে বাজার অর্থনীতিটাই এগিয়ে যাচ্ছে। এবং এটা করতে করতে, এটা আমি প্রথম 76 থেকে 91 বললাম, 91-এর পরে দেখা যাচ্ছে বাজার অর্থনীতিটাকেই ঠিক বলে সারা বিশ্বের মানুষ মনে করছে, এমনকি সোভিয়েতের ফল হয়ে গেলে সারা পৃথিবীর লোক মনে করছে। তখন আরো 10 বছর ওইটা চালাতে গিয়ে জ্যোতি বসু হলদিয়ায় পেট্রোকেমিক্যাল বলবো, তাহলে ম্যাসিভ ইন্ডাস্ট্রিয়াল করেছি। তারপর 8-10 বছরে বুদ্ধদেব ভট্টাচার্য বুঝতে পারছে এটা হবে না, একদম ক্যাপিটালিস্টদেরকে ডেকেই আমাদেরকে কারখানা করতে হবে, কেননা সরকার চালাতে গেলে ওই যে বললাম বাধ্যবাধকতা, এত যেটা বুদ্ধবাবু অনেক ইন্টারভিউ বলতেন যে ছেলেমেয়েরা, এবিপি আনন্দে আমি একটা ইন্টারভিউ দিয়ে দিতেছিলাম বুদ্ধবাবু, তাতে বলছে যে আমাদের এত ছেলেরা কম্পিউটার শিখছে, কাজ শিখছে, তাদের কাজের জায়গা কোথায় হবে? তো সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে টাটাদের সাথে নিয়েই করতে হবে। র্যাডিক্যাল বামপন্থীদের একটা অংশের বিরোধিতা করেছিল, তারা তাই সিঙ্গুর নন্দীগ্রামে আন্দোলন করে চলেছিল। আর বুদ্ধদেব ভট্টাচার্যরা দেখছিলেন যে আমরা 30 বছর চালিয়ে করতে পারছি না, আমাদের এখন টাটা বিল্ডার এরাই উৎপাদন করছে, তো এদের দিয়েই বাংলায় শিল্প করাতে হবে, তাহলে জিনিসটা ঠিক হবে। তো কিন্তু এইগুলো হচ্ছে, এটা হচ্ছে কারণ যেটা ও জিজ্ঞেস করলো। আর হ্যাঁ বলুন। বলছি যে এই যে বামপন্থীদের একটা ভুল ছিল কি, এই যে ভূমি সংস্কার করলো, ভূমি সংস্কারটা আরো র্যাপিড যদি করতো, তাহলে যেটা হতো, বহু বছর সময় লেগেছে রাজ্যে ভূমি সংস্কারটা যেইটুকু করেছে সেইটুকু করতে। যদি আরো র্যাপিডলি করা যেত, তাহলে হতো কি, এই ভূমি সংস্কারের মাধ্যমে চাষির কাছে ইনকামটা বাড়তো চাষির, আর তার সঙ্গে করা দরকার ছিল এই ফরেদের হাত থেকে চাষিদেরকে রক্ষা করা। এই জন্য একটা যদি মিনিমাম ব্যাপার করতে পারতো, যে পরে তখন আমি ছোট ছিলাম, পরে মমতা ব্যানার্জিকে আমি একটা চিঠি লিখেছিলাম, যে মুখ্যমন্ত্রী হিসেবে তাকে লিখেছিলাম, যে ফরেদের হাত থেকে চাষিদের আটকানো, ফরেদের শোষণের হাত থেকে রক্ষা করার জন্য একটা যদি এরকম পরিকল্পনা করা যায়, যে প্রত্যেক চাষিদের এখন তো অ্যাকাউন্ট হয়ে গেছে ব্যাংকে, এরকম যদি করা যায় যে যারা তাদের ফরেগিরি যদি বন্ধ করার জন্য একটা আইন করে দেওয়া যায় বিধানসভায়, যে ফরেগিরি আর চলবে না, এবং যারা ফরে তাদেরকে সরকারের ক্রপ কালেক্টর হিসেবে নিয়োগ করার আবেদন জানানো হচ্ছে। তারা যদি এটা গ্রহণ করে, তারা ক্রপ কালেক্টর হিসেবে যোগদান করতে পারে। এবার ক্রপ কালেক্টর হিসেবে যোগদান করলে যেটা হবে, অনেককে হয়তো যোগদান করতো,
যোগদান যদি করতো তাহলে তাদের সঙ্গে তার অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে যদি ক্রপ কালেক্ট করতে যাওয়া হলো এবং বলা হলো যে এই গুণমান যদি ফসলের এই ফসল এই গুণমান তাহলে এই রেট, এই ফসল এই গুণমান এই রেট, এরকম করে তারা গিয়ে ফসল কালেক্ট করতো এবং চাষিদেরকে একটা টোকেন দিত যে এই টাকা আপনি এত টাকার চেক পাবেন। ফিরে এসে ওই ক্রপটা গুদামজাত করতো এবং চাষিদের ব্যাংক অ্যাকাউন্টে ওই টাকা পাঠিয়ে দিত। হ্যাঁ, এরকম এইরকম বিভিন্ন মডেল আছে। হলে তাহলে কি তো এই মডেল ফসলের হাত থেকে চাষিদেরকে রক্ষা দিচ্ছি। করা যেত। এতে হতো কি, চাষিরা এখন যে মূল্যটা পাচ্ছে তার থেকে বেটার মূল্যটা পেত, আর মধ্যবিত্ত যত দামে সবজি কিনছে বা শস্য কিনছে তার থেকে কম দামে সবজি কিনতে পারতো। এতে হতো কি, মধ্যবিত্ত কিছুটা এনরিচেড হতো আর চাষির কিছু ইনকাম বাড়তো। চাষির ইনকাম বাড়লে চাষির এখান থেকে যদি ইনকাম বাড়তো আর ভূমি সংস্কার থেকে প্রত্যেকে যদি জমি পেত, ভূমিহীন কৃষক, তাহলে ফরেগিরির থেকে যদি সে রক্ষা পেত তাহলে তার ইনকাম বাড়ার ফলে তার এই চাহিদা বাড়তো, জিনিসপত্র কেনার চাহিদা, ভোগ্যপণ্য কেনার চাহিদা বাড়তো এবং চাহিদা বাড়লে আরও শিল্প উৎপাদন বাড়তো। শিল্প উৎপাদন হলে আরও কারখানা তৈরি হতো, মানুষের আরও কর্মসংস্থান তৈরি হতো। সব থেকে বড় প্রশ্ন, কাজে যোগদান। মানুষের জন্য রাজনীতি না রাজনীতির জন্য মানুষ? মানুষের জন্য রাজনীতি অবশ্যই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাজনীতির জন্য মানুষ। না, রাজনীতির জন্য মানুষ। ঘটনা হচ্ছে যে একটা দাদার সঙ্গে কথা আমার নাম দীপক মিত্র। এই যে আপনি মাইকটা নিয়ে আপনারা যে তত্ত্বগুলো বলছেন, সিস্টেমটা যেটা আছে, আমি আপনাকে বলছি, ধরুন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া তৈরি হলো, টি বোর্ড তৈরি হলো, যার এখন মনে হয় কলকাতায় হেড অফিস নেই। জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ায় যে তখন পাড়ায় পাড়ায় আমরাও বিক্রি করেছি ছোটোবেলায়, সরকারি লোক গিয়ে তারা কিনে সেই এইগুলো গাড়ি বেঁধে সমস্ত কর্পোরেশনে রাখা হতো। এখন এই সিস্টেমটা এমন একটা জায়গায় চলে গেছে, আমাদের এখানে একজন যে 10টা গুদামের দায়িত্বে ছিল, চেক করতে গিয়ে দেখলো যে তার সেখানে 5000 গার্ড পার থাকার কথা, কিন্তু সে দেখলো আছে 1500 গার্ড, আর 3500 কোথায় গেল। আমরা মার্ক্সবাদী ফিলোসফির কথা অনেকে বলছি, আমরা অন্য ফিলোসফির কথা অনেকে বলছি, মার্ক্সীয় অর্থনীতির কথা বলছি, পুঁজির কথা বলছি, তার সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদ, আজকে কর্পোরেট তার চরিত্র, যেখানে আমরা অনেক কিছু বলছি। ফিলোসফিক্যালি আমরা অনেকে অনেক কথা বলছি, কিন্তু সাইকোলজিক্যালি আমি এই কথাগুলো মার্ক্সবাদের কোনো তত্ত্বে, হিউম্যান সাইকোলজি একটা জীব প্রবৃত্তির অধীনে, যেখানে আধিপত্যবাদ সবার আগে রয়ে গেছে। এই যে থ্রেড কালচার বলছেন, ইট ইজ নাথিং বাট আধিপত্যবাদ। আপনি যদি অতীত ইতিহাস অনুসন্ধান করেন, পশুদের রাজ্য হোক আর মানুষের রাজ্য হোক, এবং আরও সবচেয়ে বেশি আপনাকে 5000 বছর আগের গ্রিক নাটকগুলো যদি দেখেন, ইউরিপিডিস, সোফোক্লিস, অ্যারিস্টোফেনিস, প্রত্যেকটা নাটক যদি আপনি দেখেন, তো সেই নাটকগুলো যখন লেখা হয়েছিল তার আগের যে ঘটনাগুলো সেই নাটকে এসেছিল। তো সেখানেই আধিপত্যবাদ এবং এই সিস্টেম, সেখানে দেখা যাচ্ছে যে রাজা যে প্রজাদের দিয়েছে, যে প্রজাদের মঙ্গলের জন্য এবার দুর্ভিক্ষ হয়েছে, তুমি এই জিনিসগুলো সমস্ত বন্টন করো। এইবার যার উপর দায়িত্ব দিয়েছে সে যে লোকগুলোকে ঠিক করছে এবং সে যেই করছে, এখানে একটা সিস্টেম তৈরি হয়ে যাচ্ছে। সেই সিস্টেমের মধ্যে মানুষের জীব প্রবৃত্তির জায়গা থেকে, মানে মানুষের প্রত্যেকটা মানুষের প্রবৃত্তিগত জায়গা থেকে আত্মসাৎ করা, মানে এটা হচ্ছে আপনার আত্মরক্ষার প্রবৃত্তির থেকে আসে। আপনি যে পয়সাটি ঘুষ নিচ্ছেন, এটা আর কিছুই নয়, কিন্তু দুর্নীতি বলে কোনো কথা হয় না, আপনার আত্মরক্ষার প্রবৃত্তি। আপনার ছেলে যদি আপনাকে প্রশ্ন করে, বাবা তুমি এই টাকাগুলো নিলে কেন? আরে তোদের জন্যই তো নিয়েছি। একটা পাখি যেমন বাসা তৈরি করে তার বাচ্চাদের জন্য তৈরি করে, তারপরে তার
বাসাটার কোনো দরকার হয় না, বাচ্চা স্বাধীন হয়ে গেলে চলে যায়। তো আমার যেটা মনে হয়েছে, মানে এই বিগত মানে খুব কম হলেও 55 বছর আমি এই সিস্টেমের সঙ্গে যুক্ত আছি, এই মার্ক্সবাদী আলোচনা এর সঙ্গে, মানে 55 বছর। তো সব স্তরে ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষকেও আমি দেখেছি। তো সেখানে প্রত্যেকের মধ্যে এই ব্যাপারটা দেখা যাচ্ছে, ফিলোসফিক্যালি সে অনেকগুলো কথা বলছে, কিন্তু সাইকোলজিক্যালি আমাদের যে প্রবৃত্তি আছে, জীব বিজ্ঞান অনুযায়ী যে প্রবৃত্তিগুলো আছে, সেই প্রবৃত্তিগুলো যদি আপনি ডারউইন থেকে শুরু করেন, সেখান থেকে সেখানে আত্মরক্ষা প্রবৃত্তি যে জায়গাটা রয়ে গেছে, জুজুৎসু প্রবৃত্তি যেটা রয়ে গেছে, এই প্রত্যেকটা আধিপত্যবাদের মধ্যেই রয়েছে। এই সাইকোলজিরা, মার্ক্সবাদীরা আলোচনা করতে যাচ্ছেন না, তত্ত্ব অনেক আলোচনা করছে। আমি কালকে দুটো লেখা পড়ছিলাম, দুটো লেখার মধ্যে একটা লেখা হচ্ছে কনিষ্ক চৌধুরী, কনিষ্ক চৌধুরী একটা লিখেছেন, আর একটা লেখা লিখেছেন আপনার দেবজিৎ ভট্টাচার্য। তো তার ইয়েটা কি ছিল, একটাই আছে যে ইতিহাসের আলোকে আগে ধর্মীয় হিংসা, পিছনে রাজনীতি। আগে ধর্মীয় হিংসা, তারপরে হচ্ছে রাজনীতি, সে তার যুক্তি দেখিয়েছে। এখানে মার্ক্সকে বাদ দিয়ে নমস্কে নিয়ে অনেক কথা বলা হয়েছে, যে পরবর্তীকালে তার যে পরিবর্তনগুলো। কনিষ্ক চৌধুরী লিখেন যে ভারতীয় ফ্যাসিবাদ সংস্কৃতি, মতাদর্শ, মনস্তত্ত্ব, মনস্তাত্ত্বিক দিক এই ব্যাপারটা লিখেছে। তো এই যে বিষয়গুলো, মানে আপনি যে কথাটা এতক্ষণ ধরে বললেন, ফোড়ে তন্ত্র, আমরা দেখেছি ওই হাটে ওই বড় কাটা ঝুলিয়ে 3টে বাঁশ টাঙিয়ে তারপরে দাঁড়াতো, সেখানে আমরা শস্য নিয়ে যেতাম, মুসুরির ডাল নিয়ে যেতাম, আমরা পাট মাথায় করে নিয়ে যেতাম, বুঝেছেন, তারা কিন্তু তারপরে আমরা দেখেছি যে সরকারি যখন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া হলো, তারা এসে কিনছে। এবার এই কেনার ভিতরে যতগুলো কোঅপারেটিভ হয়েছে পশ্চিমবাংলায়, যতগুলো কোঅপারেটিভ হয়েছে, তার 99% যারা সেই পরিচালক, যারা উগ্র বামপন্থী, মানে তাত্ত্বিক বামপন্থীরা, তারা সব দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে, প্রত্যেকটা কোঅপারেটিভ, এবং প্রত্যেকে এই কাজটি করেছে। আপনি যেটা বলছেন, এখন আমি জানি না এই ভাই এই কি করে, নতুন যারা সিপিএম হয়েছে 12 সালের পরে, যারা বামপন্থী হয়েছে এবং সিপিএমের সঙ্গে যারা আছে, তারা তাদের পিছনের লোকগুলোকে একটু চেক করে দেখুক। অরুণ মহাপাত্রকে চেক করে দেখুক, চাঁদপাড়ার লোক। মনমতো রায়কে চেক করে দেখুক, চাঁদপাড়ার লোক। কপিল ঘোষকে চেক করে দেখুক, চাঁদপাড়ার লোক। অসীম বালাকে চেক করে দেখুক, চাঁদপাড়া ঠাকুরনগরের লোক। সত্য কপাটকে চেক করে দেখুক, ঠাকুরনগরের লোক। রঞ্জিত মিত্রকে চেক করে দেখুক, বনগাঁর লোক। আপনি কি জানেন? আমি ব্যক্তি রাজনীতি না, ব্যক্তিরা আগে কথাগুলো শুনুন। ওরা কি রকম বলুন, কি বিষয়টা? এরা এই সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত হয়েছে। এটাই বলতেছি। এটা তো আছেই দুর্নীতিগ্রস্ত। না, আপনি এইবার দুর্নীতিটা কেন করে মানুষ? দুর্নীতিটা কেন করে? মানুষ নিজের না কেন, আপনি এক কথায় বলুন তো, দুর্নীতিটা কেন করে? মানুষ নিজের স্বার্থ রক্ষার জন্য সঞ্চয়, না, সেটা কিসের থেকে? সেটা জীব প্রবৃত্তি, রেশনালিটি নাকি অ্যানিমালিটি, কোনটা থেকে আসে সেটাকে বলুন। আপনি তো মার্ক্সবাদ তো রেশনালিটির কথা বলছে, অ্যানিমালিটির কথা সেখানে খুব কমই আছে। আচ্ছা, আমি একটু বলি, মানে যদি সেটা হয়, মানে কেন আমি সিস্টেম বলছি, এই ভাইটি সকাল, এই নাম আমি বলছি, এই ভাইটি একটা সিঁদুর মেখে এসছে সকালবেলায়, অর্থাৎ সে হিন্দুত্ববাদীর প্রতিনিধিত্ব করতে চায়। এবং তার একটাই অভিযোগ, যারা হিন্দুত্ববাদের কথা বলে ক্ষমতায় এসেছিল, তারা কি হিন্দুত্ববাদটা কি, হিন্দু শব্দটা এসেছে তো সেদিন, 500 বছরও হয়নি। কোন হিন্দুত্ব করতে আছে? তাই যে কোনো ধর্মের আমরা সবচেয়ে বড় করে বলি যে তার সবচেয়ে বড় দিক হচ্ছে মানবিক দিক।
আবার আমরা যারা মার্ক্সবাদী, যারা মার্ক্সবাদ চর্চা করে, তারা বলছে যে মার্ক্সবাদ ইজ নাথিং বাট হাইয়েস্ট ফর্ম অফ হিউম্যানিজম। পাঁচটা স্টেপ তাকে পার হতে হবে, তবে সে আসতে পারে সাম্যবাদের জায়গায়। কিন্তু ভারতবর্ষ কোন পৃথিবীতে কোথাও দুটোর বেশি স্টেপ পার হতে পারেনি। কি স্টেপ? একটা হচ্ছে আপনি রেগুলেশনের মাধ্যমে ক্ষমতা দখল, দ্বিতীয় হচ্ছে উৎপাদন ব্যবস্থার মধ্যে সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা, যেটা রাশিয়ায় হয়েছিল, যেটা চীনে হয়েছিল। যে চীন এখন সমাজতান্ত্রিক অর্থনীতি বা সমাজতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা নয়, পুরোটা এসইজেড এর মধ্যে। সেই এসইজেড এর যে জায়গাগুলো, যে মানুষগুলোর কাছ থেকে নেওয়া হয়েছিল, আপনারা যদি কাউকে চীনে যান তাহলে দেখতে পারবেন যে মানুষটি 10 বিঘে জমি দিয়েছিল, সে টাকা নিয়ে এসে শহরে বাড়ি করার পরে আস্তে আস্তে সেই টাকাটা মানুষের জীব প্রবৃত্তি অনুযায়ী কিন্তু সে টাকাটা শেষ করেছে। এখন সে স্টেশনে শুয়ে থাকে, ও সে দেখে কোথা থেকে একজন লোক নামলো, তার মালটা জোর করে নিতে যেতে হবে। নবারুণ ভট্টাচার্য চীনে গেছিল, কে বলে যে আমি যে ঘটনাটা দেখলাম, যে কারণে মৈত্রী দেবীর সঙ্গে চীনে গেছিলেন। নামলেন স্টেশনে, নামার পর তিনি কি দেখলেন? কতগুলো লোক দৌড়ায় আসছে, তার মধ্যে কয়েকজন বয়স্ক লোক আছে। ওনার ব্যাগটা নিয়ে গাড়ি পর্যন্ত যাবেন। এই কজন কে নেবে, কাকে দেবে, ভাষা তো বোঝে না। ইতিমধ্যে একটি মেয়ে আসলো, তার বয়স 18 থেকে 20 বছর। সে কুনুই দিয়ে সমস্ত কগুলোকে ফেলে দিয়ে মালটা নিয়ে ওনাকে গাড়িতে তুলে দিলেন। তো বলছে এই চীন আমি দেখতে এসেছি। অথচ এই যে যত এসইজেড গুলো হচ্ছে, প্রত্যেকটা এসইজেড এর মধ্যে তার নিজস্ব আইনি কানুন। আমেরিকা সেখানে প্রোটেকশন করছে, জার্মান সেখানে প্রোটেকশন করছে, জার্মানি সেখানে প্রোটেকশন করছে, জাপান সেখানে প্রোটেকশন করছে, ভারত সেখান থেকে পার্টস কিনে এনে এই মোবাইলটা তৈরি করে আমার হাতে তুলে দিচ্ছে প্রত্যেকের জায়গায়। অর্থাৎ সেখানে এখনো পর্যন্ত আমরা বলি যে সমাজতন্ত্র আছে, একদলীয় শাসন আছে, কিন্তু সেখানেও প্রতিটা রন্ধে রন্ধে এই দুর্নীতি জায়গাগুলো আপনি যদি প্রতিদিন একটু সার্চ করেন, কম বেশি দুর্নীতিগুলো প্রচণ্ডভাবে যুক্ত হয়ে গেছে, প্রচণ্ডভাবে যুক্ত হয়ে গেছে। এইবার এইটা করার ফলে যিনি ক্ষমতায় থাকছেন, তিনি যখন ক্ষমতায় থাকার জন্য যে স্টেপগুলো নিচ্ছেন, তাকে আমরা বলছি ফ্যাসিবাদ। হোয়াট ইজ ফ্যাসিজম? হিটলার মুসোলিনিকে দেখে বা শ্বেত সন্ত্রাস দেখে শুধু ফ্যাসিবাদের দিলে হবে না। আপনি তো কালকে বলছেন যে শেখ হাসিনা ফ্যাসিবাদের ফ্যাসিস্ট, চরম ফ্যাসিস্ট। আপনি তো বলছেন মোদি চরম ফ্যাসিস্ট। আপনি তো বলছেন মোদির সহোদরা হচ্ছেন মমতা, সেও চরম ফ্যাসিস্ট। তাহলে এরও সিদ্ধান্ত আমাকে নিতে হবে। ফ্যাসিজম কোনো ফিলোসফিক্যাল ব্যাপার নয়। ফ্যাসিজম ইজ টোটালটা বায়োলজিক্যাল, অর্থাৎ আধিপত্যবাদ। আপনি ভোলগা থেকে গঙ্গা যদি পড়েন, সেখানে যদি একটি পরিবার কীভাবে গড়ে উঠছে, যেখানে নারী প্রধান, সেখানে দেখবেন যে আধিপত্য নিয়ে পরের তার মেয়ে বড় হয়ে যখন সে গায়ে তার যখন শক্তিটা বেড়ে যাচ্ছে, আধিপত্য নেওয়ার জন্য সে তার মাকে নদীর খরস্রোতা নদীর পাশে নিয়ে ঠেলে ফেলে দিচ্ছে জলে, চলে গিয়ে পরের পুরুষগুলোকে সে ভোগ করবে। তাহলে আপনি এই যে দুর্নীতিটা যে জায়গায় চলে যাচ্ছে, আমাদের সমস্ত বামপন্থীদের আমরা যে স্টেপিংগুলো নিয়েছিলাম, যেভাবে নিয়েছিলাম, যখন নিয়েছিলাম, আমরা খুব কাছের থেকে মানুষগুলোকে দেখেছি, খুব কাছের থেকে দেখেছি। আমি ধরুন পূর্ণেন্দু বোস, বাম ইসের মন্ত্রী, তিনি হচ্ছেন বিপ্লবী পার্টি, ওটা নকশালবাড়ি আন্দোলনের একজন বিরাট আত্মত্যাগী মানুষ। তার পরিবার অনেক বড় ম্যাজিস্ট্রেট মতো আছে। আমি 78 সালে তার সঙ্গে, দোলা সেন পরে অনেক জুনিয়র, 78 সালে আমি এর সঙ্গে 2 মাস ছিলাম। কোথায় ছিলাম? ফারাক্কা ব্যারেজটা যখন তৈরি হয়েছে প্রথম, 78 সালে, যে বছর ইন্দিরা গান্ধীকে ক্ষমতা থেকে সরা হলো 77-এ, আমি 2 মাসের সঙ্গে ছিলাম। সে লোকটি একটা বই লিখলেন যে ভারতবর্ষের কমিউনিস্ট বিপ্লবী যারা আছে বিভিন্ন ধারার, এবং সংশোধিত বিপ্লবী যারা আছে, নয়া মানে
যারা বামপন্থী আর কি, তো সিপিএমকে বিশেষ করে সিপিআইকে করা হতো, এদের সবাইকে এক করার পথ কোনটা, এত বড় একটা বই লিখলেন। বইটা বাজারে প্রচণ্ডভাবে অনেকে নিয়ে পড়লেন যে ভারতবর্ষের যদি ভারতবর্ষকে সত্যিকারে যদি মানবিক ভারতবর্ষ গড়ে তুলতে হয়, মানুষের জন্য যদি গড়ে তুলতে হয়, ফিলোসফিক্যালি এবং সাইকোলজিক্যালি যদি গড়ে তুলতে হয়, প্রত্যেকটা মানুষের সিস্টেমটাকে যদি মানবিক করতে হয়, তাহলে কি পথ নিতে হবে, এত বড় বই। সেই বইটা আমি একটা কথা বলি এই প্রসঙ্গে, একটি ছেলে নিয়ে বললো যে আমি এইটাকে সেই ইতিহাসের MA মাস্টার ডিগ্রি ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস, সে বললো যে আমি এইটি নিয়ে রিসার্চ করব। তো গত মাসে শুনলাম সে এখন হচ্ছে RSS এর শিক্ষক সংগঠনের কনভেনার গাইঘাটা ব্লকের। ব্যাপারটা তার ফিলোসফিটা কোথায় চলে যাচ্ছে, পূর্ণেন্দু বোস কোথায় চলে গেলেন? পূর্ণেন্দু বোস যিনি এইখানে এইভাবে দাঁড়িয়ে, যিনি আমার ঠাকুরনগরে থেকে গেছেন, এই পাট গাছের ফেস্টো দিয়ে তখন লেপ বানানো হতো, বললেন তো, তখন তুলো পাওয়া যেত না, তার উপরে তিনি 2 বছর থেকে গেছেন পালিয়ে, পরবর্তীকালে সুন্দরবনে গিয়ে ধরা পড়েছিল। তো তিনি গিয়ে ঠিক মমতার পাশে গিয়ে তিনি বসলেন। প্রতুল মুখার্জি, যাকে আমরা অত্যন্ত সচেতন বলতাম, বিপ্লবীরা দেওয়ালে যার গান লিখত, যে গানগুলো আমরা একটা সময় গিয়েছে, বামপন্থীরা গিয়েছে, তারা জানে না কার লেখা গান, দেওয়ালে কাঠ কয়লা দিয়ে লিখে রাখতো জেলের, সেখান থেকে সেগুলোকে তুলে বাইরে আসতো। উনি ব্যাংকে চাকরি করতেন, ওনার নাম প্রকাশ হতো না। তিনি 4 তলা মঞ্চের উপরে গিয়ে আমি প্রশ্ন করেছিলাম প্রতুল মুখার্জিকে, যে আপনি চট গায়ে দিয়ে শুয়ে থেকেছেন ঠাকুরনগরে এসে, সেই আপনি কি কারণে, এটা কি আপনার সাইকোলজিক্যালি না ফিলোসফিক্যালি, আপনি কি কারণে আপনি 4 তলা মঞ্চের উপরে উঠলেন? বলে যে ভাই আমি বলতে পারছি না এখন তোমাকে, কেন যে উঠলাম আমি কেন কিছু বলতে পারছি। ওনার ভুল বুঝতে পারেনি। উনি যেটা কনফেস করেছেন যে আমাকে গাল লেখানোর জন্য আমি প্রতুল মুখার্জির সঙ্গে মাসে 3 বার দেখা করতাম, 3 বার কথা বলতাম প্রত্যেকটার ব্যাপারে। তো এই মানুষটি পরিবর্তন আর হবে না। আপনাকে বলছি, সুবোধ সরকার এবং অরিন্দম শীল, আচ্ছা আমি লাস্ট কথা বলে শেষ করছি, ব্যক্তি রাজনীতিটা বাদ দিয়ে আমরা না, এটা ব্যক্তি রাজনীতি না, ভালো। সুবোধ শীল এবং অরিন্দম শীল, এই দুজনকে সরকার বাম ফ্রন্টের একমাত্র মুখমন্ত্র করে ক্যালকাটা টিভি চালু করা হলো। সিঙ্গুর নন্দীগ্রামের প্রতিরোধের জন্য এরা প্রতিদিন 5 ঘন্টা করে সময় নষ্ট করত। সিপিএমের পক্ষ হয়ে আর কোনো বুদ্ধিজীবী তখন আসেনি, এমনকি মীর পর্যন্ত, মীরের মতো মানে ফাজলেমি করে যে করে আর কি, সে পর্যন্ত আমরা দেখেছি রুমা গো ঠাকুরদার পাশে বসে সিঙ্গুর নন্দীগ্রামের বিরোধিতা করেছে, আমরা দেখেছি কলকাতায়। কিন্তু সে কি করে অরিন্দম শীল আর সুবোধ দাশগুপ্ত, সিংহনন্দীগ্রামে সবকি ঠিক ছিল, সবকিছু ঠিকঠাক ছিল, কোনটা ঠিক ছিল, যে কাজটা হয়েছিল না কোনটা ঠিক ছিল সেটা বেটিকম বলছি না, আমি বলছি তার পক্ষে যারা যে কথাগুলো বলেছিল, তার বিরুদ্ধে যে কথাগুলো বলেছিল, বিরুদ্ধ যে মতগুলো পোষণ করেছিল, সেই বিরুদ্ধ মতগুলোকে ছেড়ে দিয়ে সে এক লাফে কিন্তু এখানে চলে আসলো। কেন আসলো? এটা কোন প্রবৃত্তি থেকে না কোন সমাজতান্ত্রিক দেশে যখন জনপরিবহনের উপর গুরুত্ব দেওয়া হয়, হ্যাঁ, এই ব্যক্তিগত যান পরিবহনের উপর অত গুরুত্ব না দিয়ে জনপরিবহনের কথা বলা হয়, এখানে তখন ভূমি সংস্কার এবং চাষিদের কাছে ইনকাম হয়েছে, সেই তার উপর ভিত্তি করে শিল্প গড়ে ওঠার যেটা কথা বলতেন বামপন্থীরা, সেটার উপর গুরুত্ব দিল না। গুরুত্ব দিল প্রত্যেকে গাড়ি কিনবে। আরে টাটার খেয়াল হয়েছে, টাটার যে প্রত্যেকের গাড়ি দরকার, কারণ ওনার একদিন আমি যেটা পড়েছি যে একটা জায়গায়, জানি না সত্যি কিনা, টাটা নাকি এই রতন টাটা গাড়ি নিয়ে যাচ্ছিল, একটা গাড়ি দেখছে পাশে যাচ্ছে, যে অত্যন্ত মানে ওদের বর্ষায় নাকি
হ্যাঁ, স্কুটিটা ভিজে যাচ্ছে। স্কুটিতে ভিজে যাচ্ছে, ও তুমি কোথায় বলেছিলে? ওই রকম অবস্থা দেখে তারপরে সে মনে করলো ইস, আমি গাড়িতে যাচ্ছি, ওর স্কুটি ভিজে যাচ্ছে, ওর যদি একটা আক্রমণ থাকতো তাহলে তো ইয়ে হতো, এরকম দিচ্ছ না। এই ইয়ে থেকে উনি মনে করলেন যে প্রত্যেকের একটা অন্তত ন্যূনতম কম দামে একটা গাড়ি যদি করা যায়, এইটাকে একটা এটা কি আপনার বানানো প্রত্যেকের myth? না আপনার না বানানো না, এটা myth? গল্প, এটা এটা গল্প, নানা জায়গায় মানে, আছে। আচ্ছা, এই যে রতন টাটাকে মহামানব হিসেবেও অনেকে না আমি মহামানব বলো। আমি একটা কথা বলি, এখন আমার বক্তব্য হচ্ছে আপনি যে কথাটাই বলছেন, প্রত্যেকের জন্য গাড়ি কি দরকার না, না। নাকি প্রত্যেকের জন্য কিছু কর্মসংস্থান দরকার? কর্মসংস্থান আচ্ছা, করলে আমরা প্রত্যেকের জন্য গাড়ি আমি- হবে, আমি শোনো। সেই গাড়ি উৎপাদন হবে, তিনটে জিনিস তিনটে জিনিস আপনি এটা- মাথায় রেখে কথা বলবেন। হ্যাঁ। একটা হচ্ছে ফিলোসফি, হুম সে ডারউইন থেকে শুরু করে আপনি মার্ক্সবাদ পর্যন্ত চলে আসেন। হুম তারপর একটা সাইকোলজি, হুম তারপর একটা হচ্ছে অর্থনীতি। হুম এই তিনটে জিনিসকে মাথায় রেখে, মানে এই তিনটে জিনিসের গতির উপর নির্ভর করছে যে আপনি মানবিক হয়ে উঠবেন কিনা এবং যে কোন সিস্টেমের মধ্যে আপনি ওঠবেন। আপনি তো সিস্টেমটা বদলাতে চান। হুম আমি তো আজকে চাইছি যে পশ্চিমবাংলায় পুরো দুর্নীতিতে হয়ে গেছে। পশ্চিমবাংলায় যত অংশ দুর্নীতি বা বাংলাদেশের তার চাইতে 25% বেশি। মানে এখানে যদি 50% হয়, একটা ছোট্ট তাহলে কথা বলি। বাংলাদেশে 75% দুর্নীতি হয়েছে। আমরা দূরের থেকে কথা শুনি। আমি এবার বাংলাদেশের একজন লেখকের লেখা, তিনি কমিউনিস্ট পার্টি করতেন, তিনি কমিউনিস্টদেরও বলেছেন যে ওখানকার কমিউনিস্টরাও কিন্তু হাসিনার দালালে পরিণত হয়েছে। আচ্ছা, আমি আমি একটা জায়গায় বলছি, যেই এসিজেড এর কথা বলছেন আপনি, চীনে এসিজেড করে চীনকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছেন, যা কিছু বলছেন আমি সর্বনাশের কথা বলছি। যা এসিজেড এর, যেই এসিজেড এর বামপন্থীরাই বিরোধিতা করেছিলেন ভারতবর্ষে, সেই এসিজেড করে বুদ্ধদেব বাবু বললেন যে নন্দীগ্রামে একটা এসিজেড করবো। আমি এসিজেড এর বিরোধিতা করি বলছেন, একটা এসিজেড অন্তত করবো নন্দীগ্রামে। এরা তো দ্বিচারিতা করে। আপনি কি জানেন? এই দেবকদা, আপনি কি এই জানেন আমি বলছি, প্রথম যেদিন কম্পিউটার ঢোকে প্রত্যেক অফিসে, ব্যাংকে, সেগুলো ভেঙেছিল কারা? বামপন্থীরা ভেঙেছিল। শোন, এটা পরবর্তীকালে ওরা বলেছে ওরা না, আমি সেটা বলছি না। আমি বলছি যে এই বিষয়গুলো আমরা মোটামুটি জানি। আমরা যদি এটা নিয়ে এটা নিয়ে আলোচনা করি, তাহলে আমরা আলোচনা করার আলাদা করে একটা ভাবনা আমরা ভাবতে পারি। হ্যাঁ, আসলে আমরা একটা খোঁজে আমরা যে আলোচনাটা যেতে চাইছিলাম, উনি যেটা মানে যে প্রস্তাবটা রেখেছিলেন, হ্যাঁ, সেই জায়গাটা কিভাবে আমরা যেতে পারি। ওটাই হ্যাঁ, বিষয়টা হচ্ছে কোথায়, বিষয়টা ওই দীপকদা যে বিষয়গুলো বললেন, আমরা আর একটা জিনিস, প্রথমে আমরা যেরকম অর্থনীতিটাকে ধরতে চাইছিলাম না, কথার মধ্যে আমরা অর্থনীতিকে না নিলে সংস্কৃতি বা ওগুলো আমরা বুঝতে পারবো না, এটা প্রতিষ্ঠা দিতে চেয়েছিলাম আমরা। দ্বিতীয়ত উনিও কিন্তু সেই একটা জায়গায় গিয়ে একটা জিনিস বললেন, কিন্তু এখানেও একটা সমস্যা থেকে গেল। আসলে আমরা যে সিস্টেমটা নবজাগরণ ও মুক্তমুখ নিয়ে আমরা যে বলছিলাম, সেই সিস্টেমটা কিন্তু ধনতান্ত্রিক শিল্প বিপ্লবের বাই প্রোডাক্ট হিসাবে আমরা কিন্তু শিল্প বিপ্লবের বাই প্রোডাক্ট। যেসব দেশগুলো উপনিবেশ হয়েছিল, দাদা যাবেন না, সেই দেশগুলো কিন্তু বাই প্রোডাক্ট। আমরা ওখানে যা হয়েছিল এখানে তাই করতে চাই। আমরা ওখানে যেমন উন্নত হয়েছিল আমরা তেমন উন্নত হয়ে চাই, এটা একেবারেই অসম্ভব। কারণ ওদের সমস্ত উন্নয়নটা ছিল রক্তপাতের ভেতর দিয়ে। আফ্রিকা, আমেরিকার একটা বিশাল অংশ, আফ্রিকা তো পুরো, আমাদের এশিয়ার একটা প্রায় সমস্ত অংশ, যে ধরনের রক্তপাত ঘটিয়ে ওরা কলোনি তৈরি করেছে, আমাদের এখান থেকে সম্পদ নিয়ে তারা বিত্তবান হয়েছে, ওইখানে আমরা পৌঁছতে পারবো না। দুটো না, আমি বলছি না, যখনই আমরা ওইটাকে, আমি যখন ওর মতো হতে পারিস না তুই, কাউকে যখন বলছি, তার মানে কি ওর মতো হওয়ার কথা না, ওর মতো যেখানে পরিবর্তন দেখা গেছে, এক সশস্ত্র বিপ্লব আর বৌদ্ধিক নবজাগরণ। এইবার আমরা কোন অংশটা এইবার দুটো জিনিস মাধ্যমে পরিবর্তন ঘটাবো,
নাকি সশস্ত্র আমি বিপ্লব? আপনাকে তবে সেটাই তবে- বলতে তবে- তবে শোন, না না, একটা তো বলি, আপনার বয়স 70 হয়েছে? না না হয় না, 70 হয়ে গেছে, আমার 70 হয়েছে। এর বয়স মনে হয় 35। 35 আমার 56। আপনার বয়স 70 হয়েছে? হ্যাঁ, আমার 70 পার হয়ে ওটা গেছে। কেউ বলবে না। আরে কেউ না বললো, আমি তো বলবো না। কেউ না বললো। না, আমি তো 55 বলবো। এটা ভালো আচ্ছা, আচ্ছা। এদের বয়স প্রায় সমান, দারুণ ধরে রেখেছে বয়সটা, না? এদের বয়স প্রত্যেকের সমান। আমরা যে কথাগুলো বলবো আমাদের অভিজ্ঞতা থেকে, আমি এতক্ষণ যেটা বললাম, এই কথাগুলো আমরা খুব সহজে, খুব ভালোভাবে আমরা বলতে পারি। আমরা সেমিনারে বলছি, আমরা বক্তব্যে বলছি, আমরা লিখছি, সব কিছু বলছি। কিন্তু এই নতুন প্রজন্মের যারা অন্তত সমাজবিজ্ঞান নিয়ে চর্চা করছে, এ হয়তো করছে, সমাজবিজ্ঞান নিয়ে ও হয়তো করছে, এ হয়তো করছে, সমাজবিজ্ঞান নিয়ে কি হচ্ছে, এদের চোখটাই বড় ব্যাপার, এদের অনুভূতিরাই সব বড় ব্যাপার। কথা বলতে গেলে আপনি যদি প্রেম নিয়ে উপন্যাস লিখতে আসেন, 55 বছর বয়স হবে না, আপনাকে 21 বছর 5 বয়সে দেবদাস লিখতে হবে। কিন্তু এই আর এই সমাজ পরিবর্তনের এখনকার বিষয়টাকে নিয়ে যদি যাদের বক্তব্যগুলোকে শুনতে হবে সবচেয়ে বেশি, আমি যার জন্য বলি না কোথাও, এখানে আবেগে বলে ফেললাম, এখন বক্তব্য শুনতে হবে এদের কাছ থেকে। এ মার্ক্সবাদ চর্চা করছে কখন? যখন মার্ক্সবাদীরা পশ্চিমবঙ্গ থেকে হটে গেছে। কেন করছে? ও হিন্দুত্ববাদ চর্চা করছে কখন? যখন হিন্দুত্ববাদীরা ভারতবর্ষে ক্ষমতায় এসছে, যখন ক্ষমতায় এসছেন, এসে সেখানে তারও কিন্তু সেও সেখানে দুর্নীতি দেখতে পাচ্ছে, সে সেখানে তার জায়গা থেকে সে দেখতে পাচ্ছে প্রত্যেকে। তো আমরা যতটুকু বললাম, আমি আর বলবো না, আমি এদের কাছ থেকে শুনবো আর কি, মানে এদের অনুভূতি কি, মানে এরা নতুন করে কি ভাবছে, এদের ভাবনাগুলো, এদের কলমের জোর অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, সেটাই শুনতে চাই, সেটাই একটা কথা আলোচনা বলতো, উনি আমি ওই বৌদ্ধিক নবজাগরণের কথা বলে, সাংস্কৃতিক নবজাগরণের কথা বলেছিলাম। উনি একটা বলেছিলেন যে, আমি বললাম যে হ্যাঁ, বলুন। সামাজিক যে নবজাগরণ হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে হচ্ছে বা হবে। হ্যাঁ, মানে আমরা যেটা করতে চাইছি যে সামাজিক নবজাগরণ, এই কথাটার একটা সংজ্ঞা আমাকে দিতে হবে। নতুন করে মানুষের চেতনাকে জাগ্রত করা বা নতুন একটা পথ দেখানো। নতুন করে চেতনা জাগরণ হলে তো আমরা আমাদের এখানে ইউরোপের যেটা রোমারোলা থেকে আরম্ভ করে তারা যে নবজাগরণের করেছে, ভারতবর্ষে আমরা যদি ধরি যে রামমোহন থেকে আরম্ভ করে, দেবেন ঠাকুর থেকে আরম্ভ করে, তার পরবর্তী যে আছে যদি বলি, তো এর বেসটা কি আমাকে সেইটা বলতে হবে। মানে আচ্ছা, এখন এটা নবজাগরণের বেসটা কি হবে, মানে তাকে আমাকে কিন্তু বলতে হবে ফিলোসফিক্যাল বেস, তার সাইকোলজিক্যাল বেস, তার ইকোনমিক্যাল বেস। এই তিনটে জিনিসকে ধরে যে নবজাগরণ আমি যখন বলছি, অর্থাৎ আমি জেগে উঠছি, আমি পথে নামছি, বা আমি আমি যেটা পরিবর্তন চাইছি, তো আমি যেটা বলতে চাইছি যে আমি আপনাদের কাছেই জানতে চাইছি, আমি কিন্তু নিচে থেকে বলছি না, নবজাগরণের কথা ও বলেনি, ইনি বলেছেন। আমি আপনাদের কাছে সবার সামনে প্রশ্নটা রাখছি যে আপনাদের কি মতামত মানে এই বিষয়টার উপরে। যেমন ধরুন, আমরা সমাজের যে একটা পরিকাঠামো বলুন, বা আমরা যে মানুষের যে একটা আলাদা চিন্তন শক্তি বলুন, বৌদ্ধিক যে মানে একটা যে বিকাশ, সেটাকে আমরা কোন দিকে নিয়ে যেতে পারি বা কিভাবে সেটাকে আমরা আরো বেশি ডেভেলপ করতে পারি, তো মানে সেই বিষয়টার উপরে মানে আমার প্রশ্ন ছিল যে বৌদ্ধিক বিকাশ আমরা কিভাবে সমাজের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে কিভাবে তৈরি করতে পারি, যার বেসিসে আমরা একটা নতুন সামাজিক পরিকাঠামো, একটা সুসংগঠিত পরিকাঠামো আমরা তৈরি করতে পারি। অর্থাৎ একটি মানুষ সমাজের যে দ্বন্দ্বটা চলছে, সেই দ্বন্দ্বটাকে বুঝতে তাকে সহায়ক করবে তার শিক্ষা, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে অতীত নয়, বর্তমানকে দাঁড়িয়ে ভবিষ্যতের কাঠামো নির্মাণ পদ্ধতি। না, এখানে অতীত না, অতীত থেকে তো আমি উদাহরণ পাচ্ছি, কিন্তু আজকে দাঁড়িয়ে আমি সেদিন দেখলাম মোহাম্মদ সেলিম আর দীপঙ্কর ভট্টাচার্য
দুইজন পাশাপাশি বসে হাত তুলে দাঁড়ালো নৈহাটি। নৈহাটিতে। তার পাশে আর ক্ষুদ্র দলগুলো আছে, তারাও পাশে হাত হাত ছোঁয়ালো। তো সবচেয়ে বিরোধিতা করেছিল সিঙ্গুর নন্দীগ্রামে, মানে বামফ্রন্টরা দায়ী করে যে নকশালপন্থীরা আমাদেরকে ক্ষমতা থেকে সরিয়েছে। তা নাহলে ক্ষমতা থেকে সরানো, মৃত্যু ঘন্টা বাজালেও 2.5 কুইন্টাল ওজনের ঘন্টা বানিয়ে সে টাঙালো। নকশালপন্থীদের থেকে ওটা মাওবাদীরাই বেশি। না, আপনি মাওবাদী বলতে কি বলছেন? মাওবাদীরা না, শুধু মাওবাদীরা না, আমি এখানে সিংহ নন্দীগ্রাম অনেকটা দেখেছি। যদি লালকৃষ্ণ আডবাণী জলাও কালকে থেকে ভাত রান্ধো, ভাত রান্ধো, জল খেতো। প্রত্যেকটা বাড়িতে আমি সোনাচোড়া বলতে গেছি, ভাতকে প্রত্যেকটা বাড়িতে আমি গেছি। আমি সিঙ্গুরে 5 বার গেছি। তোমার পেটে ব্যথা প্রতিটা হচ্ছে কেন? মানুষের সঙ্গে কথা বলেছি। প্রতিটা মানুষ কি করেছে সত্যি খাও, ভালো করে খাও। এটা না না, আমি বলছি ভালো করে খাও, তাই বলি। সব খাও, যা এটা দেখার চেষ্টা করেছি। তো আজকে এখনো পর্যন্ত যারা বামপন্থী কর্মী, মানে সিপিএম এর কর্মী যারা, তারা অনেকেই মনে করে যে এই নকশালপন্থীরা মাওবাদীরা প্রথম দিন যে নোটিশ হয় যখন এসিজেড এর জন্য কোম্পানির, সেই নোটিশটা ছিল ऐसा লোক যারা এসেছিল জেএনইউ থেকে এবং বেনারস থেকে এসেছিল। বলে ऐसा লোক যারা এসেছিল, বুঝেছেন, তারাই এসে প্রথম দিন তারা বিএলআর অফিসে গিয়ে যে জমিগুলোর নামে নোটিশ দিয়েছিল, সেই নোটিশটা তারা প্রথম দিন ছিঁড়েছিল এবং তারা 15 দিন জেলে ছিল। যে 40 জন মানুষের গায়ে গুলি লেগেছিল মারা যাওয়া বাদে, তমলুক হসপিটালে আমি তার সঙ্গে 20 জন লোকের সঙ্গে 3 ঘন্টা ধরে কথা বলেছি। পরের দিন 3 ঘন্টা ধরে কথা বলেছি। সিঙ্গুর এমন একটি জায়গা, আপনারা যদি যান, মানে স্বনির্ভর একটি রাজ্য। সিঙ্গুরের পাশে যে বাজার আছে, একটি খাল আছে, তার পাশেই কলকাতায় যেমন পুরোনো দিনে শিবনাথ শাস্ত্রী সে দেখবেন যে খালের পাড়ে পায়খানা করে সব মশামাছি হচ্ছে, বেঁচে আছে কলকাতায়, ঠিক ওদেরও ওইরকম একটি খাল আছে, তার এপাশে হচ্ছে আপনার জমিগুলো। ওখানে যে মার্কেটটা আছে, সেই মার্কেটটার মধ্যে ওরকম স্টেশন চেনে না এরকম লোক আছে, ওদের স্টেশনে আসা প্রয়োজন হয় না, ওখানেই তারা সবকিছু পেয়ে যায় আর কি। তো আজকে আপনি যদি মাওবাদী বলেন, আপনি মাওবাদী কতগুলো গ্রুপকে চেনেন? মাওবাদী কতগুলো গ্রুপকে আপনি চেনেন? মানে ধরুন এই যে তথাকথিত মাওবাদী যারা, তারা কতগুলো ফ্র্যাকশন আছে, আপনি যে কোনো এইগুলো বাদ দিন না। না, আপনি এক কথা যদি বলেন যে এটা মাওবাদীদের জন্য গেছে, শুনুন, নয়, মাওবাদীদের জন্য যায়নি, শুধু মাওবাদীদের জন্য যায়নি। কেউ যদি নিজেকে মাওবাদী বলেই শুধু আখ্যায়িত করে, মানে লালগড়ের মাওবাদী, এখানে এপিডিআর যে কজন করে, তার মধ্যে বিরাট একটা অংশ তারা মাওবাদীদের সমর্থক। মাওবাদী হিসেবে যারা, আমি এটাই বলছিলাম যে এই কথাগুলো, মানে এই না না এটা আমি বলছি আমরা টু দ্য পয়েন্টে যাই, নাহলে হ্যাঁ, তাই সেটা বলুন। মূল পয়েন্টগুলো হারিয়ে ফেলবো আমরা। আচ্ছা, উনি কি সম্পূর্ণ সমাধান বইটা পেয়েছেন? না, পড়েননি, সে আমরা পরে আলোচনা করছি। আমরা কেউ পড়ি। আমি একটা কথা বলছি, এখনকার যে যুব সমাজ, আপনি যেটা বলছিলেন সেই জায়গাটা ধরে বলছি, এখনকার যুব সমাজের সঙ্গে কথা বলে দেখেছি যে এই ভাইরাসটাকে বাদ দিয়ে তাকে 10 বছর আমি নিচে চলে যাচ্ছি। তার মানে আমি ধরছি 18 থেকে 25, এই বেসটাকে আমি ধরছি, কারণ এর আগামী দিনে ভবিষ্যৎ। এদের সঙ্গে কথা বলে দেখেছি এরা রাজনীতির ছোঁয়া বাঁচিয়ে ম্যাক্সিমাম লেভেলে চলতে যাচ্ছে। এরা কিন্তু একটা জিনিস ভেবে নিয়েছে, সেই নচিকেতার গানটাকে ধ্রুব সত্য ভেবেছে, ছোট্ট ভালো আছে, এই বেশ ভালো আছে, আর তার থেকে ছোট্ট ভরা তুমি আমি সান বাজানো উঠোন, এর বাইরে কিন্তু ওরা কিছু ভাবতে চাইছে না। ওরা বুঝে গেছে চাকরি পেতে গেলে পয়সা দিতে হবে, আমার বাবার পয়সা নেই, আমি চাকরি পাবো না, প্রেম করেছি, দায়বদ্ধতা আছে, বিয়ে করতে হবে, কারণ প্রেমিকার বয়স বেড়ে যাচ্ছে। এটা বোঝালো কানা। এই যাচ্ছি আপনাকে, এই জায়গাটায় দাঁড়িয়ে আমাকে হয় টোটো চালাতে হবে, আর নয় রাস্তায় এগ রোল চাউমিনের দোকান দিতে হবে, আর নয় চপ বাঁচতে হবে,
আর যদি তা না হয় 5-7 হাজার টাকার বিনিময়ে কলকাতায় গিয়ে লেবার খাটতে হবে। আচ্ছা, আমি এইটা আমি এইটা ওর যে কথা, এই জায়গায় যে কথা, আমি এই কথাটাকে একটি বাক্যের কোট বোধহয় বলতে পারবো না, বাক্যের সাহায্যে আমি বলবো। সেটা হচ্ছে, কমিউনিস্ট ম্যানিফেস্টোতে একটা কথা আছে, খুব মারাত্মক কথা, খুব থট প্রভোকিং কথা, এবং আমরা কেন এরকম তার একটা ভাবনা দেওয়ার কথা। সেই কথাটা হচ্ছে, উৎপাদনের উপকরণে নিরন্তর বৈপ্লবিক পরিবর্তন না ঘটিয়ে বুর্জোয়ারা বাঁচতে পারে না। সেই সঙ্গে সামাজিক সম্পর্কেরও পরিবর্তন ঘটায়। কোট আনকোট আমি বলতে পারলাম না। এইটা হচ্ছে প্রত্যেকটা, মানে এই যে যে কথাটা বললো, যে কথাটা বলেছে, এই তত্ত্বের মধ্যে ফেলে দেওয়া যাক। প্রেম করেছি, প্রেমিকার বয়স বেড়ে যাচ্ছে, বিয়ে করতে পারছি না, প্রেমিকার বাবা চিন্তিত, আমার সামাজিক সম্পর্ক ভেঙে যাওয়ার মুখে, সাইকোলজিক্যালি আমি ডিপ্রেসড হচ্ছি। কে করেছে? ওই যে উৎপাদন সম্পর্ক ভেঙে দিয়ে আমাদেরও সম্পর্ককে, বৈপ্লবিক পরিবর্তন মানে ভেঙে দেওয়া, ভেঙে দিয়ে নতুন করে তৈরি করা, করে আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমার সম্পর্কটাও ভেঙে যাচ্ছে, কারণ এই প্রসেসটা চলছে, ভাঙার প্রসেসটা চলছে, একেবারেই ভাঙার প্রসেসটা চলছে। আমার কাজ কি হবে এইখান থেকে? আমার কাজ আমি আলোচনা করতে চাই এখান থেকে। প্রথম কথা, এতক্ষণ ধরে কমিউনিস্ট পার্টির যে কথাগুলো বলা হয়েছে, মানে আমরা শুনলাম কার দোষ কি, কে কি করেছে, কে চরিত্র পরিবর্তন করেছে, এর কারণটা কি? এর কারণটাই হচ্ছে অন্য কিছু না। বুর্জোয়ারা যেমন তাদের উৎপাদনের উপকরণে নিরন্তর বৈপ্লবিক পরিবর্তন ঘটিয়েছে, এইখানে মার্কস সাহেব এত সুন্দর তত্ত্ব দেওয়ার পরেও তিনি এমন একটি বাক্য লিখতে পারেননি যে বাক্যের সাহায্যে আমরা বলতে পারি যে আমরা যারা এই সমাজ পরিবর্তন করছি তাদের উৎপাদন প্রক্রিয়া কি হবে। শুধু কি ভেঙে ফেলে দিয়ে আমি কাজ করব?